গোলাম হাফিজ করিম, গোলাম হাফিজ করিম। শহীদ ওয়েস্ট ইন্ডিয়ার ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান, বিশেষ অতিথি বাংলাদেশের একজন মেধাবী রাজনীতিবিদ, যার অনবদ্য কথা, বিতর্ক, যুক্তি আমরা সবসময় টেলিভিশনে বা গণমাধ্যমে দেখে থাকি। বিএনপির যুগ্ম মহাসচিব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলম সাহেব, এখানে আরো উপস্থিত আছেন আমাদের অতি প্রিয় একজন নেতা, স্বেচ্ছাসেবক দলের আগের সদস্য সচিব সপু ভাই, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু ভাই, উপস্থিত আমার দুজন কলিগ, বিশেষ করে ইউটিউবের প্রেসিডেন্ট ডক্টর এবিএম মোবাইজুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর কামরুল হাসান, অন্যান্য আরো নেতৃবৃন্দ আছেন। আমি দেখছি যে আমজন ভাই আছেন, মৎস্যজীবী দলের যারা আছেন এখানে সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রবন্ধ উপস্থাপনের জন্য প্রয়োজন কিন্তু আমার স্লাইড লাগবে, প্রজেক্টর লাগবে, আমার স্ক্রিন লাগবে। সাধারণত আমরা আমি যেহেতু আজকের প্রোগ্রামটা খুবই সংক্ষিপ্ত হবে আমি বুঝতে পারছি, বিশেষ করে আমি এখানে দাঁড়িয়েছি বহু আপনাদের নেতাকে বঞ্চিত করি। অনেক মানুষ দূর থেকে আসে, তাদের হয়তো কথা বলার মতো ইচ্ছে থাকে, 1 মিনিট হলেও নেতাদের সামনে তারা দাঁড়াতে চায়, দিস ইজ ফ্যাক্ট। তো সেখানে আমি সবাইকে বাদ দিয়ে আমি কিন্তু বঞ্চিত করে আপনাদের এখানে এসেছি, সেজন্য আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। যার স্মরণে আজকে আমরা মৎস্য খাতে অবদান বিষয়ে এই আলোচনা সভা আয়োজন করেছি, তার সম্পর্কে আমার চেয়ে বেশি ভালো যারা রাজনীতি করেন এবং যারা সহকর্মী ছিলেন, যারা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন, তারা বেশি ভালো জানেন। আর আপনারা যেহেতু মৎস্যজীবী দলেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করেন মাছ নিয়ে, মাছের উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত যত কার্যক্রম, এবং ইউ আর ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স। সুতরাং আপনাদের সামনে কথা বলা আমার জন্য খুবই কঠিন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের কৃষিকে উনি কেমন গুরুত্ব দিতেন আমি জাস্ট আপনাদেরকে কাপল অফ পয়েন্টসে বলে দিচ্ছি। বাংলাদেশের কৃষি মেইনলি কনসিস্ট অফ 4 সাবসেক্টর। আমরা কৃষি বলতে কিন্তু সবাই বুঝি মনে হয় এটা ওই ফসল, এই কৃষি বলতে আমরা ধানকেই বুঝি। তো কৃষি হচ্ছে 4টি সাবসেক্টর আমরা জানি, ফসল, লাইভস্টক সাবসেক্টর, ফিশারি সাবসেক্টর এবং অ্যাগ্রোফরেস্ট্রি। এই 4টি মিলে হল কৃষি। এর মাঝে যেহেতু আমরা কথায় আছে যে ভাতে এবং মাছে হল বাঙালি, আমাদের এই ভৌগোলিক অবস্থানটাই জাতিসত্তায় আমাদের মেইন খাবারই কিন্তু ডাল, ভাত, মাছ। এই এগ্রিকালচারের কন্ট্রিবিউশন টোটাল যে জিডিপি তাতে হলো এখন বর্তমানে কমে গেছে আগের চেয়ে 11.3%। এর মধ্যে ক্রপের হলো 5.53, লাইভস্টক 1.68, ফরেস্ট 1.63, ফিশারি হলো আপনার সেকেন্ড, মানে 2.53। মনে রাখবেন বাংলাদেশের মানুষের খাদ্যের
যে পুষ্টির যোগান দেয়, অ্যানিমাল প্রোটিনের সোর্স, তার মোর দ্যান 60% আসে আপনার মাছ থেকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা এলেন 72-73 সালে বাংলাদেশে উনি দুটো প্ল্যান করেছেন ওনার জীবদ্দশায়। একটি হলো দ্বিবার্ষিক পরিকল্পনা 78 থেকে 80, আর একটি হলো 80 থেকে 85। এই মাত্র দুটো পরিকল্পনা দিয়ে গোটা বাংলাদেশের কৃষিকে উনি একেবারে পরিবর্তন করে গেছেন মাত্র কয়েক বছরের মধ্যে। এবং তার পরিকল্পনার মধ্যে দেখুন আপনারা 72-73 সালে ওই সময় টোটাল যে 2 বছর দ্বিবার্ষিক পরিকল্পনা টোটাল বাজেট, এর মধ্যে টোটাল বাজেট ছিল 3,861 কোটি টাকা। এই মূল বরাদ্দের মধ্যে 968 কোটি টাকা উনি রেখেছেন আপনার কৃষিতে, এবং সেটা যদি আমি শতাংশের হিসেবে ধরি তাহলে 25%। খেয়াল করুন কৃষিকে উনি কত গুরুত্ব দিয়েছেন। এবং এই কৃষির মধ্যে কিন্তু আমি মৎস্যটা আমি আগেই উল্লেখ করেছি যে আমার 4টির মধ্যে হল কৃষি। এর মধ্যে কৃষির যে জিডিপি, এগ্রিকালচার জিডিপি বলি আমরা, সেই এগ্রিকালচার জিডিপির মধ্যে আবার শস্যের অবদান হল আপনার 48%। শস্য আমরা যেগুলো রাইস বলেন, হুইট বলেন, অন্যান্য ভেজিটেবলস ক্রপ, এখানে হলো ফিশারিজের অবদান 20%, লাইফ স্টক হল 14%, এবং ফরেস্ট্রিও তাই। আগেই বলেছি আমি যে প্রাণীজ যে প্রোটিনের উৎস তার মোর দ্যান 60% আসলে আমরা মাছ থেকে। এবং বাংলাদেশের যে শ্রমশক্তি টোটাল শ্রমশক্তির মোর দ্যান 40% এমপ্লয়েড বাই এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু জিডিপিতে ধীরে ধীরে এর পরিমাণ কমছে অনেক কারণে। এর অনেক কারণ আছে, সেই ব্যাখ্যায় আমি এখন যাব না। আমি আবার মৎস্য খাতে চলে আসছি। এই মৎস্য খাতে এগ্রিকালচার জিডিপিতে 22% সে অবদান রেখে চলেছে, এবং প্রায় 2 কোটি মানুষ পরোক্ষ প্রত্যক্ষভাবে আপনার এই মাছের সাথে তাদের জীবন জীবিকা লাইভলিহুড ডিপেন্ড করে, প্রায় 2 কোটি লোক। সুতরাং এই সেক্টরটি, এই সাব সেক্টরটি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি যদি বলি বাংলাদেশ টপ 7 সেক্টর এক্সপোর্ট আর্নিং, 7টি প্রধান সেক্টর থেকে আমরা এক্সপোর্ট আর্নিং করি। তার প্রথমটি হল আরএমজি, রেডিমেড গার্মেন্টস। এই আরএমজির পরের সেক্টরটি হল আপনার এগ্রিকালচার। এবং এর মধ্যে আমি শেষ করবো, অসুবিধা নেই, এর মধ্যে 5,191 কোটি টাকা ফরেন এক্সচেঞ্জ আর্নিং ফিশ থেকে, মাছ থেকে। সুতরাং মাছের যে গুরুত্ব এবং মৎস্যজীবীদের গুরুত্ব আমাদের অর্থনীতিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আরেকটি যেগুলো গতকালকে পেপারে এসছে, বাংলাদেশ এখন মিঠা পানি মাছের উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয়। আমরা খুবই খুশি, কিন্তু লক্ষ্য করুন বাংলাদেশে আগে ইনল্যান্ড ফিশারিজ থেকে মাছের উৎপাদন হতো 60-এর দশক থেকে 70 পর্যন্ত 90%। 90% মাছ আসতো আমার ওপেন ওয়াটার থেকে, মানে মুক্ত জলাশয় থেকে, নদী-নালা, খাল-বিল। এখন কত আসে জানেন আপনারা? অনলি 27%। 57% আসলে ইনল্যান্ড ক্যাপচার থেকে, মানে আমরা যারা চাষ করছি সেখান থেকে, আর 14% আসে আপনার মেরিন ফিশ থেকে। তা আমরা বুঝছি, আমরা যদি ট্রেনটা দেখি কোথায় 90, কোথায় 27। কারণটা কি? কারণ হলো আমরা বাংলাদেশের যে এটা একটা লার্জেস্ট রিভার নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, মনে রাখতে হবে আমাদের দেশটা হলো পৃথিবীর মধ্যে লার্জেস্ট নেটওয়ার্ক অফ রিভার। এবং 57টি নদী 54টি এসছে আমার আন্তর্জাতিক নদী ইন্ডিয়া থেকে, আর 3টে এসছে আপনার বাংলাদেশ। তা আমাদের নদী নালাগুলো কি হয়েছে এখন? সব শুকিয়ে গেছে। সেই কারণেই ইনল্যান্ড ফিশ ক্যাপচার সেটা কিন্তু আমাদের কমে 27%। এবং ডিউরিং বেনফিট রেজিম যখন উনি ক্ষমতায় আসেন তখন কিন্তু এটা ছিল প্রায় 80%। উনি দুটো জিনিস আমি রিলেট করে আমার বক্তব্য শেষ করব।
বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি অনন্য ওয়ার্ল্ড ওয়াইড যেটি নন্দিত ইকোনমিক ডেভেলপমেন্টের একটি কর্মসূচি ছিল, সেটি হল খাল। খালটা উনি এমনি এমনি কাটেন, লোক দেখানোর জন্য। এর উদ্দেশ্য ছিল আমার ওয়াটার ফ্লো থাকবে, নদী নালাতে পানি থাকবে, সারফেস ওয়াটার ইরিগেশন সেটা হবে আমার। প্লাস আরেকটি উদ্দেশ্য ছিল যেন বাংলাদেশের মানুষ মাছে ভাতে বেঁচে থাকতে পারে এবং তার প্রয়োজনীয় পুষ্টিটা এখান থেকে নিতে পারে। কি হলো, উনি মারা যাওয়ার পরে আমার খাল তো শেষ, বাংলাদেশে এখন কোনো খাল পাবেন না। এরপরে কি হলো, আমার ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার সবকিছু শেষ হয়ে গেল। তার মধ্যে শেষ হয়ে গেল আমার ইনল্যান্ড সোর্স অফ ফিশ। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আমার যে অভ্যন্তরীণ মৎস্য আহরণ করতাম নদী নালা খালবিল থেকে ওপেন ওয়াটার, সেই ওপেন ওয়াটার সোর্স থেকে আমার এই পরিমাণটা কমে গেল। কমে যে এখন আমরা নির্ভর করছি চাষকৃত যে মাছ সেগুলোর উপরে। এবং আপনি দেখবেন বাজারে এখন কিন্তু যে পুরনো বৌ মাছ, ওই যে ছোট ছোট যেটা আঁকা থাকতো দেখি যে কই মাছ, এগুলো কিন্তু আর আপনি পাবেন না। আজকে যদি ওনার কর্মসূচিটা ঠিক থাকতো, নদী নালা খালগুলো, ইভেন এই ঢাকা শহরের চারপাশেও যদি খালগুলো থাকতো, তাহলে আপনার ওয়াটার লাগিং, এই যে ফ্ল্যাশ ফ্ল্যাট সমস্ত কিছু থেকে কিন্তু আমরা রক্ষা পেতাম। সেই জন্য ওনার ওই খাল খনন কর্মসূচি শুধুমাত্র পানি এবং সেচের জন্য ছিল না, ওর মধ্যে আরেকটা অন্তর্নিহিত বড় একটি কারণ ছিল মানুষ যাতে পুষ্টি পায় এবং মাছের যেন উৎপাদন, ওপেন ওয়াটার ফ্লো যেন থাকে, সেটি বড় উদ্দেশ্য ছিল। আমি শেষ কথা বলছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি জিয়ার যে প্রোগ্রাম গুলো ছিল, আমি আগেই বলেছি যে দুটো প্রোগ্রাম ওনার ছিল, একটি হল 2 ইয়ার প্ল্যান আর একটা 5 ইয়ার প্ল্যান। এই 2 এবং 5 ইয়ার প্ল্যানের মধ্যে উনি বাংলাদেশের যে উন্নয়নের দলিল, ওর মধ্যে খুব ভালো করে উনি করে গেছেন। ওনার সময় যারা মন্ত্রী ছিল, ফজলুদ্দিন মাহতাব, তারপর প্ল্যানিং মিনিস্টার ছিলেন, এবং তাদেরকে নিয়ে উনি নিজে সমস্ত সেক্টরে কাজগুলো উনি নিজে পরখ করতেন, দেখতেন। আমি শুনেছি আর কি, বিষয়টা জানতেন যে আমি কি করবো। ফিশারিজ সেক্টরের জন্য ওনার যে কর্মসূচিগুলো ছিল, সেগুলো যদি আজকে ঠিকভাবে ফলো করা হতো, তাহলে আমাদের ইনল্যান্ড ওয়াটার যে ফিশ প্রোডাকশন 27% নেমে আসতো না। আমার নিশ্চয়ই এটাকে আরো করে 80 to 90%। আমার বক্তব্য আমি শেষ করছি। অনেক কথা আছেন এখানে। আমি খুবই দুঃখিত যে আপনাদের সামনে আমি একজন অজ্ঞ ব্যক্তি হিসেবে কথা বললাম। আপনার মাছ সম্পর্কে অনেক বেশি ভালো জানেন। আপনাদেরকে আমি সময় নিয়ে ফেলছি অনেক। আজকে আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অধ্যাপক কামরুল ইসলাম কামরুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক। সেমিনারটা একটু যেমন উনি করলে ভালো হতো, কারণ সময় পেলেন না। তারপরে উনি আছেন, উনি বলবেন। তারপরে আপনার সেমিনার যদি কিভাবে দেখেছেন সেটা বোঝার জন্য একটুখানি বক্তৃতা দিতে হবে না, সেটা বোঝার জন্য সুন্দর প্রবন্ধ যেটা ওনারা বলেছেন সেটা পরে করলে ভালো হয়। আর আমার 2 বক্তব্য রয়ে গেছেন এখানে, আলাদা ছবি, তারাও আছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের প্রধান অতিথির ব্যস্ততা আছেন। আমরা প্রধান অতিথির অনুমতি নিয়ে আজকে এই সভা পরিচালনা করতে হচ্ছে। প্রধান অতিথি এখন আপনাদের সামনে ওনার আলোচনা, গুরুগম্ভীর আলোচনা উপস্থাপন করবেন। আমি আশা রাখি আপনারা শুনবেন।
আপনাদের শোনার আহ্বান জানিয়ে প্রধান অতিথিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। কষ্ট দিতেছে ভাই কিছু আমি দুঃখিত যে আমাকে একটু আগে বক্তৃতা দিতে হচ্ছে, কারণ আমি একটা যুদ্ধ করে এখানে এসেছি, যানজট ঠেকাতে ঠেকাতে অবশেষে পৌঁছে গেছি। আবার আমাকে আরেক জায়গায় পৌঁছতে হবে 1টা শো আপনার ভিতরে, সেটা আমি পারবো কিনা জানি না, হয়তো পৌঁছতেই পারবে না। সেই জন্য আমি অনুরোধ চেয়ারম্যান, যিনি বাংলাদেশ স্বাধীনতার প্রথম ঘোষণা করেছেন, যিনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছেন এবং বাংলাদেশের আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত করেছেন, তার যে বিভিন্ন খাতে যে অবদান, এই অবদানগুলো কিন্তু আমাদের সকলের জানা, বিশেষ করে আমরা যারা সংগঠন করি। যেমন আমি সত্যি কথা বলতে কি, ওনার একটুখানি যে বক্তব্য দিয়েছেন, আমিও অনেক কিছু এক একজনের একটা দিকে জ্ঞান থেকে মৎস্য খাতের অবদান কতখানি কি, যেটা যত সুন্দর ওনারা বলতে পারবেন সেটা হয়তো আমিও বলতে পারবো না, আপনাদের প্রত্যেকেই জানা উচিত। কারণ আজকে যে আমি শুরু করছি, আজ সম্মানিত সভাপতি নাদিম চৌধুরী এবং সম্মানিত এখানে আমার পাশে দুজন মানে ভালো বক্তা, সুবক্তা, টকশো ব্যক্তিত্ব, আমাদের যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, আমাদের অত্যন্ত জনগণের প্রিয় এবং সত্যি কথা বলতে কি বর্তমান সরকারের আন্দোলনে যে নির্যাতিত যে নেতা জনাব মওয়াজ হোসেন আলাল, এবং এখানে আরেকজন আছেন আমার পাশে, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, আপনারা সবাই তাকে চেনেন, শফুকে আমি ভালো নাম সর্বতালের শফু। তো শফুকে সবাই চেনেন, তার কারণ বর্তমান এই যে স্বৈর সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছে সেখানে শফু হলো আরেকজন অন্যতম নেতা, যিনিও কারাগারে ভুগে মাত্র কিছুদিন আগে মানে মুক্তি পেয়েছেন, কিন্তু মুক্তি পেলেও এরা কিন্তু কেউ কারাগার থেকে মুক্তি পায়নি, এদেরকে এখনো রেগুলার আমাদেরকে সঙ্গে হাজিরা দিতে হয়, তাদের উপর আবার খড়গ নেমে আসবে। এবং এখানে আজকে যিনি বিশিষ্ট যে আমাদের শিক্ষক জাহাঙ্গীরনগরের অধ্যাপক উনি কামরুল হাসান, উনি অত্যন্ত ভালো বলেন এবং ওনারা গবেষণা করেন। আমার মনে হয় আজকে আমরা যেটা সংগঠন করি, এবং একটু আগে যে আমাদের এক নেতা অধ্যাপক যিনি বললেন, উনি কিন্তু খুব সুন্দরভাবে বলতেছিলেন। আমি খুব দুঃখিত যে ওনার কথার মাঝখানে আমি থামিয়ে দিলাম এই জন্য যে আমাকে একটু যেতে হবে, শুধু তাই না, এইগুলো প্রত্যেকটা ব্যাপারে, কারণ আমরা দল করি কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই দলের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, এইটা সম্বন্ধে আমাদের সবাইকে ধারণা থাকতে হবে। আজকে যে প্রজন্ম যারা আন্দোলন করছে কিংবা যারা আসছে নতুন প্রজন্ম, তারা কিন্তু কেউ কিন্তু এইসব কিছুই জানে না। তার 19 দফা কর্মসূচি, প্রতিটি সেক্টরে তিনি কিভাবে অবদান রেখেছেন, কিভাবে 3.5 বছরের মধ্যে একটা জাতিকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত করিয়েছেন, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। কোনো কেউ এত দূরদৃষ্টি সম্পন্ন, কারণ চিন্তা করেন আমরা শাহাদাত বার্ষিকী পালন করলাম এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেখানে এই শহীদ প্রেসিডেন্ট 43 বছরে কেন অবৈধ বৈধ সরকার তার কোন সেক্টরে কোনো হাত দিতে পারে নাই, প্রতিটি সেক্টরকে তারা এখন দামি মনে করছে। এখানে একটা বিষয় বড় কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি, সেটা তাকে অনেক রকম তাকে বিদ্রুপ করা হয়েছিল, তিনি তাকে বলা হয়েছিল খাল কেটে কুমির আনা হয়েছে। অথচ দেখেন এই খাল আজকে যে মৎস্যজীবী মানে মৎস্যের যে মানে উৎপাদনের যে এখানে খালের যে কত প্রয়োজন, নদীর যে কত প্রয়োজন, এগুলো কিন্তু আজকে একটা বিরাট একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকে আমরা কোথায় আছি? ইট, পাথর, কাঠের উপর দাঁড়িয়ে আছি। আজকে পরিবেশ আমাদের শেষ, আমাদের জৈব বৈচিত্র্য, যে বৈচিত্র্য যারা যে মাছ বলেন, সমুদ্র জল, এই সমস্ত জলজ জিনিসপত্র সব কিন্তু আমাদের কিন্তু আজকে ধ্বংসের পথে। আজকে আমরা দেখতে পাচ্ছি, এই আমি পরশু দিন 4-5 দিন আগে আমি দেখলাম প্রথম আলোর একটা প্রথম পেজে কিছু ছবি, সেই ছবিটা হলো কি খুলনা এবং বাগেরহাট ওই সাইডে, সেখানে সুন্দরবনের সামনে সবাই রিসোর্ট তৈরি করছে। অর্থাৎ আমি আওয়ামী লীগের এমপি হয়েছি,
দিয়েছি। কাজে আমার এখন একটা কর্তব্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা দখল করা, জায়গা দখল করে পরিবেশ ধ্বংস করে গাছ উচিত সব ধ্বংস করে আমি সেখানে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কিছু তৈরি করে যাব, এবং যেটা আমাকে আয় দেবে, টাকা দেবে, সম্পদ দেবে। আপনারা অতি সম্প্রতি দেখেছেন বেনজির এবং আজিজ সাহেবের কাহিনী, আপনারা দেখেছেন আমিরুল ইসলাম সংসদ সদস্য তিনি খুন করেছেন। বেনজির এবং এই যে আপনার আজিজ, তারা কেন মৃত্যুবরণ, কেন তাদের এখন পর্যন্ত বিচার হয়নি? কারণ তারা হলো রক্ষক হয়ে ভক্ষকে ভূমিকা পালন করছে, এবং এটা সরকারি সাহায্য। সরকার সেই জন্য আমরা যখন বিদেশ যাই, বিশ্বাস করবেন না, আমি যখন প্রতিবার আমাকে 1.5 ঘন্টা মতো আটকায় বসিয়ে রাখি। প্রতিবার, আমি তো বছরে একবারই বের হই, সেখানে প্রতিবার আমাকে 1.5 ঘন্টা, ঠিক লাস্ট মুহূর্তে হয়তো আমি বিমানে ওঠান, সেখানে আমরা কিন্তু ক্রিমিনাল। এই আলাল সাহেব বলেন, এই সফু বলেন, এখানে যারা আছে, আপনারা যারা এখানে এর মধ্যে অনেকেই কিন্তু ক্রিমিনাল। আপনারা কিরকম ক্রিমিনাল? সরকারের চোখে ক্রিমিনাল। আপনারা বিস্ফোরক দ্রব্যের জন্য ক্রিমিনাল, আমরা মানুষ হত্যার জন্য ক্রিমিনাল। অথচ দেখেন, আজকে দেখলাম খবর কাগজ খুলতে গিয়ে চোখে পড়লো 87% তোমার শেয়ার বাজারা তাদের নতুন বাজেটের প্রথম ধাক্কায় তারা একদম উপকার। এবং এই যে শেয়ার বাজারে ধ্বংস আরেকবার করেছিল, আপনাদের মনে আছে, অনেকে সুইসাইড করেছে, অনেকে আমাদের মৃত্যুবরণ করেছে। মানুষের সম্পদ লুটে এরা এগুলো করছে। লুটেরা একটা সরকার যে বাজেটটা দিয়েছে, ঋণ নির্ভর, কর নির্ভর একটা বাজেট দিয়েছে। এখানে একটা সুন্দর হেডলাইন করলাম প্রথম লাইনে, বাজেট সরকারের আয় বাড়ে, করের বোঝা বাড়ে, মানুষের চাপ বাড়ে, মানুষের উপর চাপ বাড়ে। এই যে কর, সমস্ত কিছু দিচ্ছে সাধারণ মানুষের উপর থেকে কর নিয়ে যাচ্ছে। আমাদের এই যে মৎস্য বিভাগে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে অবদান, এ কিন্তু আমাদের কি সবাইকে, সত্যি কথা বলতে কি, আমি মৎস্যজীবী দলকে অনুরোধ করব, আপনারা এইভাবে না করে একটা সারাদিন সেমিনার করেন, যেখানে এইরকম ব্যক্তিত্ব যারা আছেন, যারা গবেষণা করছেন, তারা যেন সেটাকে নিয়ে সুন্দরভাবে বলতে পারেন। এবং আপনারাও যখন কথা বলবেন, এখানে এখন আমাদের জিনিস হচ্ছে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান, আমাদের দেশের বেগম খালেদা জিয়ার অবদান, আমাদের জানাব তারেক রহমানের অবদান, সেগুলোকে তুলে ধরা। তার কারণ একটা অভূত সরকার এই 15 বছর ধরে একই গাউনি গাচ্ছে, যে গাউনি মানুষ কিন্তু এখনো শুনতে চায় না। মানুষ যত বলেছে কাজে আপনি মিথ্যা বলেন না কেন, সেগুলো কিন্তু কেউ শুনতে চায় না। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল কেটে, নদী খনন করে, ফরাক্কা চুক্তি বিয়ে করে, আজকে দেখেন তিস্তা প্রকল্প নিয়ে এখন ইন্ডিয়া এবং চায়নার ভিতরে মানে কে তিস্তা প্রকল্প। আরে ভাই, তিস্তার পানি তোমরা আটকে দিয়েছো, তিস্তা আবার প্রকল্প করতে তুমি কেন আসতে যাচ্ছ? কেন আসবে তুমি? তার কারণ কি? তার কারণ এরা এখন বাংলাদেশকে ভাবছে তাদের একটা অঙ্গরাজ্য। এবং আমাদের হাসিনা দেখেন না, 3 দিন আগে গিয়ে তার সম্পদ কি শপথ অনুষ্ঠানে গিয়ে বসে রয়েছে মোদী সরকার। তারা খুব চমৎকার একটা সম্পর্ক, যেটা আমি বলতে চাই না, এমন সম্পর্ক যে সম্পর্কের জন্য আমার যা কিছু, আজকে তো মারা গেছে আমার সীমান্তে মারা গেলে কথা বলে না। কি ব্যাপার? ওয়াজির কাদের কি বলবে? বিএনপি কথা বলবে। ফরেন মিনিস্টার কি, তথ্যমন্ত্রী না, এখন বলতে পররাষ্ট্রমন্ত্রী কি বলবে? বিএনপির কথা। বিএনপি এই করছে, বিএনপি ওই করছে, বিএনপি সেই করছে। আরে ভাই, একটু করে যে তাই ভাবে 15 বছর ধরে তোমরা কি করছো? তোমাদের একই কথা, একই তোমাদের দিনকে দিন বয়ে চলছে, একই কথা বলছে, একই গাউনি। আপনারা দেখবেন কতদিনের মধ্যে মূল্যস্ফীতি কমবে। তথ্যমন্ত্রী করছে আর বলছে যে সমস্ত মানুষের অধিকার, মানসিক সমস্ত অধিকার, গণতান্ত্রিক অধিকার ও সমস্ত ভোটদার অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠাকে ধ্বংস করে আজকে খুন খারাপি করে তারা এইভাবে আজকে দেশকে চলছে তাদের গতিটাকে রাখার জন্য। আজকে শুধু 3-4 জনের না, এরকম হাজার হাজার বেনজির, হাজার হাজার আমাদের আজিজ, হাজার হাজার আমির বিচ্ছন্ন ব্যবসায়ী। আজকে তো দেখলাম ঝিনাইদহে এখন অনেক বিষয়ে অনেক আওয়ামী লীগ নেতারা দৌড়াদৌড়ি করছে, তাদের নামগুলো যেন না আসে। আমি আওয়ামী লীগের এমপি, আমার দায়িত্ব, আমার ব্যাপার এই জমি দখল করা, এই মাটি দখল করা।
বাংলাদেশের কোন জায়গা এবং এবার যে বাজেটটা দিয়েছে সম্পূর্ণভাবে লুটেরা বাজেট। এই লুটেরা বাজেটকে নিয়ে তারা আরো বেশি লুট করে জনগণকে শেষ করে তারা এই বাংলাদেশ থেকে হয়তো এক সময় যেতে বাধ্য হবে যদি জনবিস্ফোরণ করাতে পারে। কারণ মানুষের তো একদম মাথা নিয়ে গেছে, মানুষ কথা বলতে পারছে না, ভয়ে কথা বলছে না। যেখানে রক্ষকরা ভক্ষক হয় সেখানে কিভাবে কথা বলবে বলেন? আজকে আমার লজ্জা লাগে, সেনাবাহিনী নিজেদের তো উচিত তাদের যে নৈতিকতা, তাদের যে সততা, যে আদর্শে তারা যে বাংলাদেশের যে সেনাবাহিনীরা এসেছেন এই তাদের উচিত প্রতিবাদ করা। এই এদেরকে শাস্তি দিতে হবে, গ্রেপ্তার করতে হবে, এটা কিন্তু না। তারা কেউ কথা বলবে না, তারা ওই এক বিবেকের সঙ্গে শুধু যাচ্ছে। কিছু কিছু বুদ্ধিজীবী আছে যারা ওই একই কথা বলে চলছে, একই গাউনি দিয়ে চলছে। কিছু লজ্জাও লাগে না এদেরকে। আমাদের মনে হয় তাদের দুই কান কাটা। আর ওবায়দুল হক তো এখন ওবায়দুল সরকার কিনা এ তো কাউয়ের মতো কাকা কাজে আমি বলবো ভাই বোনেরা, আমি খুব বেশি বক্তব্য রাখবো না। কারণ এই যে অবদান মৎস্য খাতে জৈব বৈচিত্র্য, যেভাবে তিনি দেখেন আমাদের চাল রপ্তানি করেছিলেন, আমাদের চিনি রপ্তানি করেছিলেন, যেইভাবে একটা ধ্বংস প্রায় গর্তে ফেলে ফেলে দেওয়া একটা দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে টেনে তুলেছেন মাত্র 3.5 বছরের মধ্যে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। একজনের সততা, নৈতিকতা, দূরদৃষ্টতা, দেশপ্রেম সেই পারে একমাত্র বাংলাদেশকে গড়ে তুলতে। কাজে আপনাদের উপর অনেক দায়িত্ব। আপনারা মৎস্যজীবী দল করেন, আমরা জানি যে মৎস্যজীবী দল কিন্তু ছোট কোনো ব্যাপার নয়। আপনাদের দলটা অনেক বড়। এই কারণে সারা বাংলাদেশে আমরা বিশেষ করে যে মাছে ভাতে বাঙালি, আমাদের অধ্যাপক সাহেব বললেন মাছে ভাতে বাঙালি, সেই মাছ আমরা পাই না, সেই ইলিশ মাছ আমাদের আসে না, সেই কোনো মাছ মরতে বসছে, সুন্দরবনকে ধ্বংস হচ্ছে, আমাদের দেশের যে ঐতিহ্যগুলো আছে সবচেয়ে, এমনকি সবচেয়ে দুঃখের কথা মানুষের যে যুব সমাজে, ছাত্র সমাজে যে অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয় আজকে ভীষণভাবে আমাদের লজ্জাজনক অবস্থা। বাংলাদেশে একটা মূল্যবোধ ছিল, যে মূল্যবোধে এখানে কতগুলো জিনিস ছিল, নৈতিকতা থেকে শুরু করে, সততা থেকে শুরু করে, সম্মান বোধ থেকে কিছুই নাই। এখানে ছাত্রদের হাতে তারা চাপাতি, তারা রামদা, তারা আরো অনেক বন্ধু দিয়ে তারা জঙ্গি সৃষ্টি করেছে। এখানে কিশোর গ্যাং, আপনার কি কিশোর গ্যাংরা কি নিজেরা চলে না? কিশোর গ্যাংয়ের পিছনে কারা আছে? তার সেই কিশোর গ্যাংয়ের পিছনে আছে আমাদের বড় বড় আওয়ামী লীগের নেতা। সেই নেতারা তাদেরকে পরিচালিত করে এবং এই কিশোর গ্যাংকে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। আজকে সমস্ত ক্ষেত্রে বলে আমাদেরকে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে, এবং ঘুরে দাঁড়ালে আমাদের ঠিক এইভাবে না, আমাদের নিজেদেরকেও কিন্তু প্রশিক্ষিত হতে হবে। আমি বারবার বলছি আদর্শ না কেন, আওয়ামী লীগের কেউ আদর্শ নিয়ে কাজ হচ্ছে না, ছাত্রলীগ করে লুটপাট করার জন্য, অমুক করে সংসদ সদস্য হয় লুটপাট করার জন্য আসে। তারা কিন্তু কেউ জনগণের কল্যাণে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলটা করেছিলেন, তার উদ্দেশ্য ছিল তিনি যেমন যে স্বাধীনতা ঘোষণা করে দেশকে সরাসরি সংগ্রামের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি যেমন দেশকে স্বাধীন করে প্যারাকে ফিরে গিয়েছিলেন, পরবর্তীতে তার উপরে যখন শাসনভার ন্যস্ত হয় তখন তিনি সেই বাংলাদেশকে আবার টেনে তুলেছিলেন। এই বিশৃঙ্খল তখন সমাজকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তেমনি আপনারা দেখেছেন দেশে নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ঠিক 9.5 বছর রাজপথে গ্রামে গ্রামে গঞ্জে গেটে তিনি আন্দোলন করে জনগণের কাছে গিয়ে একটা স্বৈরাচার সরকার পতন ঘটেছিল এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশকে একটা উন্নয়নের দিকে আরো নিয়ে গেছিলেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠানকে রূপ দিয়েছিলেন। যে বৌদ্ধ গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন, সেই গণতন্ত্রকে তারা উনি প্রতিষ্ঠানকে রূপ দিয়েছিলেন। তো এই যে তারপরে ওনাকে তো সেই আমার ষড়যন্ত্রের শিকার আজকে কারাগারে বন্দী মিথ্যা মামলায়, সেখানে আজকে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কে? তিনি এই রক্তের উত্তরাধিকার, যিনি জানেন যার মা বাবা, এবং তাই তিনি আজকে মিথ্যা মামলা কাঁধে নিয়ে তিনি অসুস্থ অবস্থায় তাকে লন্ডনে চলে যেতে বলেছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, যিনি সারা বাংলাদেশের এই আমাদের বিএনপি নেতা কর্মীকে সংগঠিত করেছে। শুধু তাই নয়, আজকে বিএনপি একটা
জাতির কাছে একটা বিরাট দল, সবাই তাকে মনে মনে শ্রদ্ধা করে, ভালোবাসে বিএনপিকে। কেন ভালোবাসে? তৃণমূল পর্যায়ে থেকে এই পর্যন্ত বর্তমান মুহূর্তে সেই 80 মাসের মুখ থেকে তিনি কিন্তু এই বিএনপিকে আবার ছুটে দাঁড়াবার শক্তি জুগিয়েছে। এই জন্য আমরা যে আন্দোলন করেছি নির্বাচন বর্জন এবং সরকারের পতন এক দফা, সেই আন্দোলনের আমরা সাকসেসফুল হয়েছে। তার কারণ আজকে কেউ নির্বাচনে, সবাই নির্বাচন বর্জন করে। আজকে দেখেন উপজেলা নির্বাচনের ঠিক করুণ দশা, আর হাবিবুল আওয়াল কথা বলছে অত পার্সেন্ট তত পার্সেন্ট অমুক পার্সেন্ট, অনেক কথাই তারা বলছে। কালকে আমি খুলনা ছিলাম, তখন ওখানে একজন যিনি চেয়ারম্যান ছিলেন একসময় আমাদের বিএনপি বললো যে তার উপজেলায় কত সামনে কবে জানি নির্বাচন, এর মধ্যে 2টা মার্ডার হয়ে গেছে। তারা হলো দুজনই আমাদের, মানে নিজেরা যারা মারামারি করছে, নিজেরাই করছে। এমনকি সবচেয়ে দুঃখজনক যে আজকে যে যারা পুলিশে আছে, যারা সেনাবাহিনীতে আছে, যেমন সেদিন বাড়িধারা যে ঘটনাটা ঘটলো, একটা পুলিশ শুধুমাত্র তার বিবেকটাকে কোথায় চলে গেছে, মানুষের মনটা, সমাজটা আজকে আমাদের কতখানি অবক্ষয় হয়ে গেছে। সে তারই মানে দুজনে পাহারা দিচ্ছিল, তারই কলেজকে সে গুলি করে মেরে দিল। এটা একটু চিন্তা করতে পারেন, মানুষের চিন্তা এই যে খুব খারাপ হয়ে যেতে কোথায়, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আজকে শিক্ষাকে একদম শেষ। এবং এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য কোনো খাতে কিন্তু সেরকম কম বরাদ্দ বৃদ্ধি করে না। তো যাই হোক, অনেক কথা, অনেক আলোচনা। আমি আশা করব আমরা, কেন আমাদের যারা আছে আমরা সবাই কিন্তু, যদিও এরা আমার অনেক ছোট, কিন্তু তারপরেও প্রবীণের, এরাও প্রায় প্রবীণের কাজ আছে, জানেন, যদিও এখন তরুণ সমাজের, তবু তারাও পৌঁছে যাচ্ছে। কিন্তু আপনারা যারা আছেন ওনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি ছিলেন, ওনারা জানেন বেগম জিয়া কিভাবে আন্দোলন করে এখানে, ওনারা আপনারা দেখছেন কিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে আমাদেরকে চালিত করছে, আন্দোলনের বিভিন্ন দেখে করছে, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি আজকে ভয় পেলে এদের মুখে অন্য কোনো কথা নাই, এমনকি অন্য কোনো কথা নাই। তাই আজকে আমাদের উচিত হবে এখানে মৎস্যজীবী দল, আমি তোমাদেরকে অভিনন্দন জানাই, বিশেষ করে অভিনন্দন জানাই এই কারণে তোমরা খুব চমৎকার বিষয় নিয়ে, কিন্তু এইভাবে ছোট্ট করে শুধু আমি এখানে বসে বক্তৃতা দিলাম, কিংবা আমরা কেউ সবাই মিলে আমার মাইকের ছবিটা দেখলো, আমাদের এখানে অনেক কিছু সেই দিকটাতে আমাকে বক্তৃতা দিতে হবে, বক্তৃতাটা বড় কথা নয়, স্লোগানটাও বড় কথা নয়। এখন কোন স্লোগান নাই, স্লোগান হবে ভিতরে, যেই পর্যন্ত সরকারের পছন্দ না করবো, যেই পর্যন্ত এই সমাজকে পরিচ্ছন্ন না করতে পারবো, যেই পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবো, এই পর্যন্ত আমরা আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে আনতে না পারবো এবং তাদের রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবো। কাজেই আমরা আগে আশা করবো এইভাবে তোমাদের সেমিনারটা করো, চমৎকার একটা টপিক। এই ধরনের নেতৃবৃন্দ যারা এই বিষয়ে গবেষণা করেন, এই অধ্যাপক কামরুল হাসান সাহেব, অধ্যাপক ওনাকে তো আমি প্রায় দেখে আমাদের বিভিন্ন প্রোগ্রামে, উনি সবসময় থাকেন। এনাদের সাথে নিয়ে আপনারা একটা সেমিনার করেন এবং কিছুটা প্রশিক্ষণ ক্লাস করেন। এটা কিন্তু আজকে আমার সামনে আদর্শ থাকলে আমি আমার আন্দোলন কোনোদিন সফল হবে না। আমি রাস্তাঘাটে ওই আসবো ছবি তুলতে আর সেলফি তুলতে, কিন্তু সেটা আমরা যাচ্ছি না। আমরা এখন যাচ্ছি সত্যিকারের আন্দোলনের নেতা যারা কাজ করে, যেমন তৃণমূলে এবার দেখেন তারা কিন্তু সাংঘাতিক পরিশ্রম করেছে, তারা বনে জঙ্গলে কাটিয়েছে, বিভিন্ন ভাবে কাজ করেছে। সেখানে আমাদের অনেক বড় বড় নেতা আমরাই কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছিলাম, আমরা ঘরের ভিতরে, কিন্তু তারা কিন্তু পড়ে গেছে। কাজেই ভয় পেয়েছি। বর্তমান সরকার আপনাদেরকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়, জনাব তারেক রহমানকে ভয় পায়, বেগম জিয়াকে ভয় পায়, যে কারণে বেগম জিয়াকে মৃত্যু দিতে হয়েছে। আমি বক্তব্য বাড়াবো না। আমি কামরুল হাসান সাহেব, কেনেডি সাহেব এবং এখানে আছেন এবং এখানে আলাল সাহেব এবং সফু আছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা চালায় এবং মৎস্যজীবীরাও তোমরা ছোট ছোট করে এইভাবে সেমিনার করো, তো তোমাদের এখানে না রিপোর্টার যাই করতে পারে, খুব বেশি লোকের দরকার তো হয় না। আমাদের এখন কোয়ালিটি দরকার,
কোয়ালিটিটা খুব বেশি। আমার মনের মধ্যে ত্যাগ থাকবে, শুধু মুখে স্লোগান ধরে বেতন থেকে আসবো তালা বাঁধবো, সেটা তো হয় না, সেটা হয় না কোনোদিন। তাই এই সন্তান হিসেবে যুক্ত করতে আমাদের কৌশলও নিতে হবে, এটাও ঠিক আছে, কৌশলও নিতে হবে, সেই কৌশল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব বা শেখ তাদের তার প্রতি পরম শ্রদ্ধা রেখে আমরা আবারও বলছি, শহীদ জিয়া যতদিন যতদিন বাংলাদেশ আছে, শহীদ জিয়া নিজেদের মানুষের পরে আমরাও বেঁচে থাকবো মানুষের বিয়ে ইনশাআল্লাহ সত্যিকার অর্থে গণতন্ত্র। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেদুকিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। আমি আজকের প্রধান অতিথি এবং সম্মানিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলতে চাই, মৎস্যজীবী দল সবসময় সমোপযোগী পদক্ষেপ নিয়ে থাকে। গত সপ্তাহে মৎস্য খাতে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিয়ে আমরা জাতীয়ভাবে সাংবাদিক সম্মেলন করেছি, আজকে আমরা সেমিনার করেছি। ভবিষ্যতে মৎস্য খাতের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কর্মসূচি দিব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। থেকে আমরা অনুষ্ঠান চালিয়ে যাব। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক আবুল কালাম আজাদ ভাইকে। আবুল কালাম আজাদ ভাই বক্তব্য রাখবেন, ছাত্র দল সহ আহ্বায়ক। এর পরবর্তী বক্তব্য রাখবেন আমাদের নির্বাহী কমিটির বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল হক। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মহিলা দলের ভাই শর্ট করেন ভাই, ছেলে আবার বড় বানান না। বসুন, আমাদের অনুষ্ঠান চলবে। আমাদের মাননীয় প্রধান অতিথি একটা অন্য প্রোগ্রাম আছে, উনি যাচ্ছেন, বসুন। প্রধানমন্ত্রীর অন্য প্রোগ্রাম থাকা চলে যাচ্ছেন, আমাদের প্রোগ্রাম চলবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রবি আগে দিয়ে আসুন, আপনারা কেউ যাবেন না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক আবুল কালাম আজাদ ভাই। রফিক ভাই উপলক্ষে শহীদ জিয়ার কর্মকাণ্ডের উপরে আলোচনা সভার সম্মানিত সভাপতি নাদিম চৌধুরী উপস্থিত, আজকে প্রধান অতিথি সাবেক মন্ত্রী, সাবেক এমপি, স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত, আজকে বিশেষ অতিথি যিনি টকশোতে যখন যায় তখন আওয়ামী লীগের যারা কম্পিটিশন যায় তারা ভয় পায়। উনি তথ্যভিত্তিক আলোচনা করেন, তথ্যভিত্তিক কথাবার্তা বলেন। সেই নেতা 28 তারিখের পরে যিনি রাজপথে আন্দোলনে সংগ্রামে আমরা সবাই দেখেছি, সেই ব্যক্তি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি যুগ্ম মহাসচিব উপস্থিত। আজকে বিশেষ অতিথি আমাদের প্রিয় ব্যক্তি বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং যিনি রাজপথে আন্দোলনে সংগ্রামে ভোর 6টায় কি, ভোর 5টায় কি, ভোর 7টায় কি রাজপথে যাকে আমরা দেখেছি, আমরা তার নেতৃত্বে আমরা আন্দোলনের সংগ্রামে গিয়েছি। সেই ব্যক্তি ঢাকা কলেজের সাবেক ভিপি এবং বিএনপির পরীক্ষিত নেতা মীর শরাফত আলী সবু উপস্থিত। আজকে বিশেষ অতিথি অধ্যাপক ABM ওয়াদুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক উপস্থিত।
আজকে সঞ্চালক, যিনি রাজপথে আন্দোলনে সংগ্রামে সবসময় আমাদের সাথে ছিলেন, সেই ব্যক্তি মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব আব্দুর রহিম উপস্থিত, মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, মৎস্যজীবী দলের বিভিন্ন জেলা থেকে আগত, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৎস্য খাতে প্রেসিডেন্ট শহীদ কি করেছিলেন? উনি জীবন দশায় খাল কেটেছেন, পুকুর খনন করেছেন, মজা পুকুরকে পুনর্খনন করে মৎস্য চাষ করেছেন। মানুষের আমিষের প্রয়োজন, জীবন বাঁচাতে আমিষের প্রয়োজন, যে আমিষ মৎস্য খাত থেকে উনি উৎপাদন করে আভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন। উপস্থিত নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সরকারি খরচে, সরকারি অর্থায়নে খালে, বিলে, নদী নালায় উনি বিনা পয়সায় মৎস্য ছেড়েছেন। সেই মৎস্য উৎপাদন করে উনি মানুষের মাঝে বিপ্লব ঘটিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেক কিছু করেছেন, 11টি অঙ্গ সংগঠন করেছেন, 11টি অঙ্গ সংগঠনের বিভিন্ন কারণে উনি সেই কমিটিগুলা অনুমোদন দিয়েছেন। যেমনি ভাবে কৃষক দলকে অনুমোদন দিয়েছেন, কৃষিখাতে উন্নতি করে আভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেছেন। শ্রমিক দলকে যেখানে এক শিফট ছিল, সেই এক শিফটের জায়গায় 3 শিফট তৈরি করেছেন, উৎপাদন বাড়িয়েছেন, আভ্যন্তরীণ চাহিদা পূরণ করেছেন। তাঁতি দলকেও উনি অনুমোদন দিয়েছেন। তাঁত শিল্পে বিপ্লব ঘটিয়ে রেশম বোর্ড গঠন করে এবং তাঁত বোর্ড গঠন করে তাঁতিদেরকে উন্নয়নের কাজে লাগিয়েছেন এবং আভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেক কিছু করেছেন। মানুষের মৌলিক চাহিদা 5টা: অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। একটাও এই সরকার দিতে পারে নাই। আপনার এই কথার সাথে একমত? উপস্থিত নেতৃবৃন্দ, যদি একমত হয়ে থাকেন তাহলে আগামী দিনে আন্দোলন আসবে, সংগ্রাম আসবে। আপনারা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আন্দোলনের সংগ্রামে মাঠে থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। উপস্থিত নেতৃবৃন্দ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা আজকে মিথ্যা মামলায় জেলে আছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এখানে আরো অনেক নেতা আছেন, তারা বক্তব্য রাখবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিশেষ করে আমাদের যে আলাল ভাই আছেন, ওনার মুখের বক্তব্য সুন্দরভাবে উনি উপস্থাপন করেন। আমরা সবাই সাইলেন্ট থেকে, চুপচাপ থেকে ওনার বক্তব্য আমরা শুনব। উপস্থিত নেতৃবৃন্দ, আমাকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ মৎস্যজীবী দল, জিন্দাবাদ তাঁতি দল, জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অমর হোক অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জিন্দাবাদ তারেক রহমান, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলেছি, আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের অনুষ্ঠান সুন্দর এবং সুচারু করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা
বক্তব্য শুনতে এসে বেড়ে যাবেন, যে যে ইউনিটে লোকেরা বের হয়ে গেছে, আমি ওই ইউনিটের নেতৃত্বকে অনুরোধ করছি আপনারা আপনাদের লোকদেরকে ফিরে আনেন, অথবা আমি অন্যথায় আমি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। আমরা সকাল 9:30 থেকে এখানে এসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা অনুষ্ঠানকে সুন্দর করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আর আপনারা সহযোগিতা করবেন না, এটা দুঃখজনক। আমি জানি মৎস্যজীবী দলের প্রত্যেক স্তরের নেতা কর্মীরা সুন্দর ভালো মানসিকতা নিয়ে অবস্থান করেন। আপনারা বাইরে যারা আছেন ভিতরে চলে আসুন, অথবা আমাকে কঠিন হতে বাধ্য করবেন না, কঠিন হতে বাধ্য করবেন না। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি একটু সভাপতি সাহেবের অনুমতি নিয়ে বলছি, আমরা যারা এখন এই পর্যায়ে কোনো বক্তব্য দেব, যারা বাকি আছি, সবাই দয়া করে সভাপতি, প্রধান অতিথি, নেতৃবৃন্দ কারো নাম ধরে অ্যাড্রেস করার প্রয়োজন নাই। সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আর সবাইকে সবাই চেনা হয়ে যাবে। নতুন করে বলে আরো 2 মিনিট বেশি খরচ করার কোনো যুক্তি নেই। সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আলোচকবৃন্দ এবং উপস্থিত আমি একটি কথা বলবো, যেহেতু মৎস্যজীবী দলের প্রোগ্রাম, তো ওই যে আমাদের দেশে মনে হয় প্রতি বছর 2 বার করে মৎস্য সপ্তাহ, মাছ ধরা নিষেধ করে প্রজনন সময় 2 বার। আমার একটা প্রশ্ন এখানে, আমরা নিজে একটা তথ্যে আলোচনার জন্য বলেছিলাম যে 1 মাসের একটা মাছ ধরা নিষেধ করা হয় কি জন্য? যে মা মাছ ডিম দেবে, নতুন মাছ হবে। 1 মাস যখন সময় চলে যায়, আমি লক্ষ্য করেছি, আপনারা করেছেন কিনা আমি অনুরোধ করবো আপনারা খেয়াল করে দেখবেন, ওই 1 মাস সময় পার হওয়ার পর যে মাছগুলো ধরা হয়, বিশেষ করে ইলিশ মাছ, আমি প্রায় প্রত্যেকটা ইলিশ মাছের মধ্যে ডিম দেখতে পাই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দুটো হতে পারে। হয় যে সময়টা নির্ধারণ করা হয় আমাদের দেশের তথাকথিত বিশেষজ্ঞরা, তারা ওই সময়টা নির্ধারণ করতে পারে না। টেনিয়র যেটা, যে এই সময়টা, এই 1 মাস সময়কালে যদি মাছ আমরা না ধরি, তাহলে ডিমগুলো, মানে মাছগুলো, মা মাছ ডিম ছাড়বে। অথবা 1 মাসের একটু বেশি সময় লাগবে, তাহলে 1 মাসের জায়গায় যদি আর 10 দিন বেশি সময় লাগে, তাহলে 1 মাস 10 দিন আপনারা ওই টাইমটা করে দেন না কেন? তাহলে তো আমরা ওই সময়ের পরে যে মাছগুলো ধরবো সেগুলো তো ডিম পাবো না। তো আমি মৎস্যজীবী দলের আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে অনুরোধ করবো, কখনো দায়িত্ব আপনাদের কাছে যদি আসে, আপনারা সেই গুরু দায়িত্ব পান, তাহলে এই বিষয়টা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। সবাইকে ধন্যবাদ। এই শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে আমি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন প্রফেসর আমিনুল ইসলাম। আমরা আশা করি আগামীতে ইনশাআল্লাহ সরকারের পদত্ব দ্রুত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষায় শুধুমাত্র আমরা এই দেশকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে। এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অন্যতম শিক্ষক অধ্যাপক কামরুল হাসানকে। অধ্যাপক কামরুল হাসান একজন বিদগ্ধ রাজনীতিবিদ, একজন গবেষক, একজন প্রবন্ধক। অত্যন্ত ভালো লাগে তার বক্তব্য। কামরুল হাসানকে বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চল ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের একটু উপর দিকে করে আপনাদের সাথে আমাদের একটু উপর দিকে করে নিচে গেছে, একটু উপর দিকে করে উপরের ডাহা, আরে ওইটা পাশেরটা। আলাদা বলেছেন আমার গুরুজন, সবার নাম বলার দরকার নেই, আমি এটা বলতে চাই।
উপস্থিত আহ্বায়ক, সদস্য সচিব, আজকের এই আলোচনা সভার প্রবন্ধকার, বিশেষ অতিথিবৃন্দ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেক সময় ধরে শুনছেন, আর আমি নিজেও শুনবো। আলাল ভাই আছে, আরো অন্য আলোচকরা আছে। আমি শুধু দু একটি পয়েন্ট বলি। এই মৎস্যটি আমার জ্ঞান খুবই কম, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে একটু পড়াশোনা করতে গিয়ে দেখলাম তার এত দিকে উনি কাজ করেছেন যে আমি যদি তাকে বুঝতে চাই, মৎস্য বাদ দিয়ে বোঝা যাবে না, কারণ 1 ইঞ্চি জায়গা বাদ দেননি। আপনাদের সদর দৃষ্টি আকর্ষণ করছি, দু একটা কথা বলে শেষ করবো যদি একটু শুনেন। তো উনি কোনো জায়গায় বাদ দেননি। জিয়া আর্ম চেয়ার পলিটিশিয়ান ছিলেন না, তিনি ক্রান্তিকালের ত্রাণকর্তা, তাই না? উনি স্বাধীনতার ঘোষণা করলেন, এটা করার কথা ছিল না। উনি 7 নভেম্বর আসলেন, উনি নিজে আসেননি, ওনার রক্ষা করতে আসছেন। মাইলাম তো বললই যে উনি যদি ওই সময়ে সঠিক সময়ে না আসতেন এবং ওই সময় মারা যেতেন, তাহলে তো আফগানিস্তান, লাইবেরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্র হতো বাংলাদেশ। তাহলে তো উনি তো সেভিয়র, ত্রাণকর্তা। তারপর তিনি যে কাজটি করলেন, আসার পর উনি একটা মুক্তির সনদ দিলেন, 19 দফা। এটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে সদ্য স্বাধীন বাংলাদেশে 5 থেকে 7 লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছে। বৈষম্য দূর করার জন্য প্রতিজ্ঞা নিয়ে যে দেশটি স্বাধীন হলো, সেখানে নেতা নিজেই বলে, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এরকম একটি প্রায় 5 লক্ষাধিক মানুষ না খেয়ে, আপনারা জানেন যারা ওই সময়ে দেখেছেন অনেকে, সেরকম একটি দেশকে তিনি যখন হাতে পেলেন, শহীদ জিয়া কিন্তু তখন প্রতিজ্ঞা করলেন যে আমাদের অন্য একটা কাজ করতে হবে। ত্রাণকর্তা হিসাবে কাজ করতে হলে আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক যে জায়গাটা, এটা ঠিক করতে হবে। রাজনৈতিক জায়গাটা কিভাবে ঠিক করেছেন আপনারা তো সবাই জানেন। বাংলাদেশ আওয়ামী লীগ সহ সব দলকে বাকশাল হয়ে গিয়েছিল, তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করলেন। উনি ব্যক্তিগতভাবে এই রাজনৈতিক যে মুক্তি মানুষের, সেটার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা, এটা তো জানি আমরা, 4টা পত্রিকার জায়গায় উনি সবাইকে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুবিধা দেবেন। কিন্তু তিনি ভাবলেন যে 5 লক্ষ মানুষ না খেয়ে মারা গেল, কারণ কি? তার মানে হচ্ছে বাংলাদেশকে মানুষের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, যেটা ইকোনমিক এমানসিফিকেশন, ডেভেলপমেন্ট, এটা খুব জরুরি। এই জন্য তাকে আধুনিক বাংলাদেশের রূপকার অনেকেই লেখেন, আমি কিন্তু বিশ্বাস করি এটা। এবং সেই বিশ্বাসটা কারণ হচ্ছে ম্যাগনা কার্টা, যেটা তার 19 দফা, সেখানে দেখবেন উনি অনেকগুলো জিনিসের মধ্যে একটা জায়গায়, একটা পয়েন্টে উনি বলছেন, 3 নম্বর পয়েন্ট, যেটা আত্মনির্ভরশীল জাতি হওয়া। তো আত্মনির্ভরশীল জাতি হওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে, আমি ওটাই যাই না। রাজনৈতিক পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদের যে বিষয়টা, সেটা তো উনি নির্ধারণ করে পরিচয় করে দিয়েছেন। আমরা পাসপোর্টে এটা বহন করি। মাননীয় প্রধানমন্ত্রী সহ আমি প্রায় প্রতিদিনই বলি, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর পাসপোর্টে যদি বাঙালি লেখা থাকতো, আমাকে ডেকে পাঠাতো, কামরুল এসব কি বলছো, নিশ্চয়ই বাংলাদেশি লেখেন। আর এই কন্ট্রিবিউশন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু কোন পুস্তকে আত্মপরিচয়ের জায়গায় আমি এখন স্টাডি করে যাচ্ছি, কোথাও দেখলাম না জিয়াউর রহমানের নাম। কোথাও যদি থাকে, উনি একটা বিতর্কিত ব্যক্তি হিসাবে উপস্থাপন করার খুব কৌশল অবলম্বন করেন ফরমাইশি বুদ্ধিজীবীরা। নিশ্চয়ই প্রধানমন্ত্রীও বলে দেন নাই যে একদম এইভাবে তাকে ডিলিট করতে হবে। জিয়া হ্যাজ বিন ইরেজড ফ্রম দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এ কেমন কথা? এ কোন বুদ্ধিজীবীরা ইতিহাস লেখে? কাদের জন্য ইতিহাস লেখে? এই একটি অবস্থায় জিয়া, দেখুন এই জায়গায় অবদানের পর আপনাদের আজকে সবার সাথে প্রাসঙ্গিক একটা জিনিস একটু বলি, একটা কথা বলি, শেষ করুন। সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করলেন যে 19 দফায় উনি, আমি বলি যে জাতিসংঘের একটা দুটো লক্ষ্য ছিল, একটা এমডিজি, এসডিজি, আপনারা অনেকেই জানেন, মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোল আর একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো ওই জায়গায় মানে টেকসই উন্নয়ন করতে হলে আপনাকে এমন উন্নয়ন করতে হবে যেটা টিকে থাকে, তাই তো? মাছ সাপ্লাই দিতে হবে যাতে সবসময় ভবিষ্যৎ প্রজন্ম ওই মাছটা পায়। তাহলে কিভাবে করবে? আপনি দেখেন, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন
যে জাতিসংঘের কৃষি ও খাদ্য বিষয়ক সংস্থা FAO তাদের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে মৎস্য উৎপাদন হচ্ছে 48 লাখ টন। তার দুইটা ধারা আছে, একটা ধারা হচ্ছে চাষ থেকে 32 লাখ টন আসছে, আর উন্মুক্ত জলাশয় থেকে আসছে 13 লক্ষ টন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে বহুমাত্রিক কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছেন ইকোনমিতে, যেটাকে টেকসই উন্নয়নের কথা আমি উল্লেখ করেছি। তিনি একাধারে পুষ্টির যোগান যেটা দেওয়া সেটার ব্যবস্থা করলেন। আর্সেনিক, ভূগর্ভস্থ আর্সেনিক যে প্রভাব ছিল সেটা থেকে মুক্ত হওয়ার জন্য উপরের অংশের যে জল আপনি যদি বৃষ্টির পানি ধরে রাখেন তাহলে তো আর্সেনিক থাকবে না সেখানে, সেই জায়গাটায় উনি মাথায় রেখেছেন। এবং ভারতের সাথে বাংলাদেশে 44টি নদীর পানি বন্টনের যে অন্যায্য ধারাবাহিক যে নির্যাতন, সেটার বিরুদ্ধে একটা বিকল্প, একটা কৃষি বিজ্ঞানী হিসাবে, একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের গবেষক হিসাবে তিনি ভাবলেন যে নিজের উপর নিজের পায়ে কিভাবে দাঁড়া যায়। আমি বলেছিলাম ম্যাগনা কার্টার 3 নম্বর শর্ত হচ্ছে আত্মনির্ভরশীল জাতি হওয়া। আত্মনির্ভরশীল জাতি হলে বাংলাদেশে যেমন প্রয়োজন, একই সঙ্গে নিজের পকেটে টাকা পয়সা, নিজের জমির খাবার, নিজের গাছের ফল প্রয়োজন না, ধান টান প্রয়োজন। তিনি ভাবলেন পরমুখাপেক্ষী না হয়ে কিভাবে নিজের উপর দাঁড়ানো যায়। সেটা কিন্তু খাল খনন, শুধু খাল নয়, শুধু জল নয়, বহু কিছু। এটা এই মানুষটা আপনার মৎস্যের ক্ষেত্রে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে শুধু মৎস্য নয়, ওনার এই খাল খননের সাথে অনেকগুলো জিনিস জড়িত ছিল। এই জন্য আমরা মনে করি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম এই শাহাদাত বার্ষিকীতে আমরা সত্যিকার অর্থে পরিবর্তন চাই, তাহলে আমি একটা অনুরোধ করে শেষ করতে চাই। সেটা হচ্ছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিজেরা একটু পাঠ করি। কারণ আপনি প্রাণ দিবেন কার জন্য? একটা আদর্শের জন্য। আর এই আদর্শের প্রবর্তককে, তাকে তো একটু দেখতে হবে। কালকে মহাসচিব মহোদয় একটা প্রোগ্রামে বলেছে যে 4 জন খলিফা, উনি কিন্তু বলে ফেলছেন, আপনারা খেয়াল করেছেন কিনা, যে জিয়াউর রহমানের সততা, তার 3-4 ঘন্টা শুধু তিনি রেস্ট নিতেন, আর বাকি পুরোটাই তিনি কাজের মধ্যে থাকতেন। উনি দুর্ভিক্ষ কবলিত দেশকে মুক্ত করার জন্য যেমন প্রোগ্রাম দিয়েছেন, একই সঙ্গে দেখবেন যে ওনাকে খাল কাটা একজন শ্রমিকের মতো গেঞ্জি হাতে কোদাল পাশে নিয়ে ছবি দেখেছেন। এটা নিজেকে শো কিসিং করার জন্য না, আসলে উনি ওই অবস্থায় থাকতেন, সাংবাদিকরা এই ছবি তুলে প্রচার করছেন। এই হচ্ছে আসলে বাস্তবতা। এরকম একটি নেতার দলের যদি কর্মী হন, প্রথমত প্রয়োজন হচ্ছে সততা, দ্বিতীয়ত প্রয়োজন হচ্ছে ধৈর্য, তৃতীয়ত প্রয়োজন হচ্ছে কথার সাথে কাজের মিল। যারা রক্ত দিয়েছে, যেটা বলে শেষ করতে চাই, যারা রক্ত দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, যারা মূল্যবোধের জন্য রক্ত দিতে চান, তারাও কিন্তু জিয়ার কাছে ফেরত আসবেন। তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, বেগম খালেদা জিয়া এসে কিন্তু সেটাকে কন্টিনিউ করেছেন, স্বৈরাচারের সাথ থেকে মুক্ত করে দিয়েছেন। আমাদের উচিত হচ্ছে, আমরা যদি যারা আজকে আসছি, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা বাড়িতে গিয়ে, আমি এই কথা এখন বলি, যেটা বলে শেষ করে দিতে চাই, আলাল ভাই সহ সল্লু ভাই আমাদের কথা শুনবো, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে দেখবেন যে জিয়াউর রহমানের যে কন্ট্রিবিউশন, সেটা আত্মপরিচয়ের জায়গায় তো নেই। রাজনৈতিক পুনরুদ্ধার, বহুদলীয় গণতন্ত্র শব্দটাই কোথাও নেই। এবং আমাদের প্রধান অতিথি বলে গেছেন যে ওই সব জায়গায় কথা শুনে না। আর অন্য জায়গায় বলছি, লোকজন বইপত্র পড়ে না, বাইরের কথা শুনে। তো বাইরের কথা কোথায় বলতে দিয়েছে? আপনাদের টেলিভিশন আছে, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি সিরিয়াস কথা বলে, তার ফেসবুকে পোস্ট করার জিনিসটা স্থগিত থাকে, এটা জানেন তো? খুব স্পর্শকাতর, জাতীয়তাবাদী আদর্শ, সততা, মূল্যবোধ ফিরিয়ে আনা এবং দুর্নীতিবাজদের উৎসাহিত করার বাজেটের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের ফেসবুক 6 দিন, 18 ঘন্টা, 20 ঘন্টার জন্য কি থাকে জানেন? স্থগিত থাকে। আমি দেখছি। তো যেই কথাটা বলতে হবে সেটা হচ্ছে, যদি আপনি সত্যিকার অর্থে জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, তাহলে দেশকে ভালোবাসবেন। আর আমরা যেই লক্ষ্যে পৌঁছাতে, আমরা যদি সেই লক্ষ্যে পৌঁছাতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের যে এখন যে সংগ্রামটি আছে, সেই সংগ্রামটিতে যদি সফল হতে চাই, একটাই কাজ,
জিয়াউর রহমানের যে সততা, তার যে প্রোগ্রাম, সেটা নিজে বিশ্বাস করা, বাড়িতে যারা লেখাপড়া করে তারা এটা জানে কিনা, এবং সর্বশেষ সেটা হচ্ছে নিজেদের ধৈর্য বাড়ানো এবং এই সংগ্রামে যে ডাক দিয়েছে সেটা শেষ পর্যন্ত থেকে যদি আপনারা এই বিজয়ী না হন তাহলে যে কাজটি হবে সেটা হচ্ছে যারা আপনাদের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যে প্রাণ দিয়েছে তাদের রক্তের সাথে আসলে বেইমানি হয়ে যাবে। আশা করি আমরা যারা উপস্থিত আছি আজকে প্রতিজ্ঞা গ্রহণ করব এবং আমি আমার শ্রদ্ধেয় আলাল ভাই যারা আছেন তাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করব এবং আপনাদেরকে আবেদন জানাচ্ছি এই মনোযোগ দিয়ে শোনার জন্য। সবাইকে ধন্যবাদ। কামরুল হাসান স্যারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে অনুরোধ করবো। আসলে আমাদের তো অনেক বক্তব্য শোনা দরকার, কিন্তু আসলে সময় তো আসলে সংক্ষিপ্ত, 10 মিনিট বেশি আছে। আমি এই পর্যায়ে বক্তব্য অংশগ্রহণ করার জন্য আজকের বিশেষ আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং জাতীয়তাবাদী সাদা দলের বারবার নির্বাচিত সভাপতি ডক্টর ABM ওবায়দুল ইসলামকে এবার আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। ABM ওবায়দুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শতবার্ষিকীতে মৎস্য খাতে শহীদের অবদান শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি, মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি নাদিম চৌধুরী, উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান আপা, আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন বিষয়টি দক্ষ ব্যক্তিত্ব বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলম ভাই, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শুভু ভাই, অন্যান্য আলোচকবৃন্দ, প্রবন্ধ উপস্থাপক যারা অধ্যাপক কেনেডি এবং আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শিক্ষক হিসাবে রাজনৈতিক বক্তৃতা দেখতে পারি না, তবে সেই সভায় যদি অধ্যাপক কামরুল হাসান আমার আগে বক্তব্য দেন, বক্তব্য 12টা বেজে যায়, কারণ আর বক্তব্য দেয় কিছু থাকে না। একটু অধ্যাপক কামরুল হাসান আমরা একসাথে কাজ করি, অনেক শরীর মানুষ, কিন্তু বক্তব্য সব দিয়ে থাকে, আমাদের কিছু রাখে না, দেওয়ার করা থাকে না কিছু। তবে একটা কথা বলতে হয়, দাঁড়িয়েছে যে দুইটা কথা বলতেই হয়। আমরা এই দলটা করি অনেক ভালোবাসি, তাই না? আমরা এই দলটা বক্তৃতা দিয়ে যাই, যাওয়ার পরে আমরা কি বলেছিলাম এগুলো ফেসবুক মিডিয়া আত্মতৃপ্তি পাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করি, নিজের ছবিটা দেই, দিয়ে দেখাই যে আজকে আমি বিশাল কিছু করে ফেলেছি। এতে আসলে দলের কতটুকু উপকার হয় জানি না। এই ফেসবুক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা আসলেই আন্দোলনের সঠিক জায়গায় পৌঁছতে পারি না মনে হয় আমার কাছে। আমরা কোথাও যাই, 10 সেকেন্ডে ছবি তুলেই দিয়ে দেই ফেসবুকে, আমরা বিশাল আন্দোলন করে ফেলেছি। আসলে আন্দোলনের সার্থকতা বা এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে গেলে যে পর্যায়ে যাওয়া উচিত সেটা আমি যেতে পারছি না, আপনারা মূল্যায়ন করবেন। আমরা কথা বলতে চাই, জানতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটু আগে কামরুল হাসান তাকে 4 খলিফার, ইসলামের 4 খলিফার 1 খলিফার জায়গায় অবস্থান দিয়েছেন। গতকাল মহাসচিব মহোদয় তাকে 4 খলিফার 1 খলিফার জায়গায় অবস্থান দিয়েছেন, আমরা তাই জানি। আমি শুরুতেই তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুন সেই প্রার্থনা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মহিরু মহামানব, যার আবির্ভাব না ঘটলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, বিশ্বের মানচিত্রে তার স্থান, বাংলাদেশের স্থান হতো না। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানতে পারলেই আমরা কেন দলটা করি সেটা বুঝতে পারবো। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, কিন্তু শহীদ জিয়াউর রহমানকে আগে জানতে হবে।
আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে আবার বাংলাদেশের ক্রান্তিকালে 71 সালে, যখন এই বাংলাদেশের সেই সময় নেতারা স্বাধীনতার ডাক দিতে কষ্ট পাচ্ছিল বা অখণ্ড পাকিস্তানের নেতা হওয়ার আয়েশ ছিল, সেই সময় তারা স্বাধীনতা ঘোষণা দিতে পারেন নাই। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন সাধারণ সৈনিক, মেজর পর্যায়ে একজন সেনা কর্মকর্তা হয়েও স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীকালে আবার ব্যারাক ফিরে যান, কিন্তু যারা বাংলাদেশের ক্ষমতার বসতে বসলেন তারা ক্ষমতায় এত বেশি সাথ দিতে চাচ্ছিলেন যে সবকিছু পেয়েও মানে মন পড়ছিল না। সব খেতে খেতে বাংলাদেশে এক দুর্ভিক্ষ তৈরি করেছিল, তলাবিহীন ঝুড়িতে নিয়ে আসছিল, এবং ওই দেশের একটা মাত্র ব্যক্তি হবে তার কথায় পারলে চাঁদ এবং সূর্য ওঠানামা করবে, আজকে উঠবে কি উঠবে না তাও একজনের কথা হচ্ছিল। তখন মাত্র 11 মিনিটেই বাংলাদেশের সকল গণতন্ত্র ধ্বংস করে একজনের কথায় বাংলাদেশের চাঁদ সূর্য এগুলো ওঠার চেষ্টা করা ছিল। জানেন তার নাম আপনারা নিশ্চয়ই। তো সেই 11 মিনিটের বাকশাল তৈরি করার পরে দেশের আরো 12টা বাজলো, চাঁদ সূর্য উঠলোই না, বরং আরো দেশকে স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে যাচ্ছিল। সেই অবস্থায় আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবির্ভাব ঘটলো 75 সালের 7 নভেম্বর। তারপরে উনি ফিরে এসে আবার বাংলাদেশের দায়িত্বভার তার উপরে আসলো ক্রান্তিকালে। সেখান থেকে উনি বাংলাদেশকে আবার সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসলেন। তার গণতন্ত্রের কারণে তার বহুদলীয় গণতন্ত্রের কারণে আজকের এই আওয়ামী লীগ যে দলটা করে, এই আওয়ামী লীগ কিন্তু দল ছিল না, ছিল বাকশাল। আবার আওয়ামী লীগ ফিরে আসলো, যার জন্মদাতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পরবর্তীতে বাংলাদেশকে একটা মাত্র পরিচিত করার জন্য জাতীয়তাবাদ তৈরি হলো, যেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদ, এবং তার সুফল আমরা এখন ভোগ করছি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নয়ন রাজনীতির মাধ্যমে 19 দফা কর্মসূচি প্রণয়ন করেন। একটু আগে কামরুল হাসান বলে গেছেন 19 দফা কোন কোন দফা বর্তমানে এলডিজির সাথে মিলে যায় তা উনি বলেছেন। আমি ওদিকে যাবো না, আমি শুধু বলবো স্বনির্ভর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশের রূপকার হিসাবে তিনি আখ্যায়িত হয়েছেন। এবং আজকে বাংলাদেশের যা কিছু সুফল তা ভোগ করছি সবকিছু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। সেই সুফল বাংলা ভোগ করেছি আমরা। তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশ, আমরা সেখানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ পেয়েছি, আমরা সেখানে বিভিন্ন খাতে রপ্তানির সুযোগ পেয়েছি। কিন্তু আজকে টাকার দল সবকিছু দিয়ে ফেলছে, বাজেট দিতে পারে না। বাংলাদেশের প্রতিটা খাতে, প্রতিটা সেক্টরে তাদের দুর্নীতি, চুষে খাওয়ার রাজনীতি, ব্যাংক লুট, দেশের অর্থ পাচার এবং হাজার হাজার লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে নিয়ে যাওয়া, এবং ওই যে নজিরবিহীন বেনজির তৈরি হওয়া এবং আজিজ তৈরি হওয়া, এগুলো একদিনে হয় না। এগুলো হলো একটা উন্নয়নশীল দেশটাকে চুষে খেতে খেতে আজকে এই পর্যায়ে নিয়ে গেছে। তাদের খায় তারা এই সেই 74 সালে যে খাওয়া, সেখানে যেমন কম্বলটা নিজের নেতা ভাগে পায়নি, আজকে অবশ্যই উল্টা ঠেলে করে নেয়। আজকে মাশাআল্লাহ তারা নিজেরা ভাগে পেয়েছে, সন্তানদেরকে ভাগে পাইয়েছে, তারপর বোনদেরকে ভাগে পেয়েছে, পাওয়ার পরে সবাই নিয়ে খাচ্ছে, মাশাআল্লাহ খাওয়া দাওয়া ভালো চলছে। এই 14 গোষ্ঠী এবং তাদের 14 গোষ্ঠী বলেছে, এবং ওই এলাকার যত ধরনের নেতারা আছে তারা এমপি হবে, তারা পরে বড় বড় পদে বসবে, কোনো কিছু নাই যেটা তারা পায় নাই। উনি ওনার কম্বলটা ভাগে পায় নাই, কিন্তু তারা সবাই পেয়ে গেছে। পেতে পেতে এই দেশটাকে পাশের দেশের কাছে যারা দিয়েছে, এবং এইখানে স্ত্রী থাকবে, স্বামী থাকবে ওই দেশে, তারা নিজেরাই বলেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে আমাদের সব স্বামী স্ত্রীর মতো, বলছে না? বলছে। আমি বললে হয়তো বিপদে পড়তাম, আমি তো বলি ওরাই বলেছে, বিপদে বলতে আটটা নেই। তো তারা এই খেতে খেতে শেষ হয় না, নিজেকে তো খাওয়া পেট ভরা, এই ভরা পেট নিয়ে ওখানে চলে গেছে, গিয়ে ওখানে গিয়ে বলছে যে আমার তো হয় না, এখন তুমি আমার স্বামী হও। এখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের কাজ হবে আবার আগের জায়গায় ফিরে আনা। তারেক রহমান বলেছেন আমাদের দেশ নায়ক, টেক ব্যাক বাংলাদেশ, আমরা আগের জায়গায় আমার দেশটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই। তো সেই জন্য আমাদের কাজ হবে
যে পরিমাণ খেয়েছে, লুট করেছে। আজকে আজিজকে আমরা খুব খুশি হই, জেনারেল আজিজকে আমরা কি বলেছে, তাকে স্যাংশন দিয়েছে বা বিনোদকে স্যাংশন দিয়েছে, লাখ লাখ কোটি টাকা বা বিঘা জমি সম্পত্তি আমরা এখানে লুট করেছে বা সংযোজক নিয়ে নিচ্ছে। তাতে আসলে যায় কি, তাদের তো হাজার হাজার কোটি টাকা অলরেডি বিদেশে পাচার হয়ে আছে। একমাত্র সামান্য কিছু টাকা, ওই যেমন বলছে না মহিষ সাহেব, 4,000 কোটি টাকা একটা বাদাম পিনাটসের মতো, ওইরকম সামান্য টাকা এখানে ধরা পড়েছে, বাকি বিশাল পরিমাণে টাকা বাইরে গেছে। আমি আমেরিকায় যাবো না, কার আমার ক্ষমতা আছে আমেরিকায় যাওয়ার, দরকার নেই আমেরিকায় যাবো না, আমি ভারত তো আছে, ভারত যাবো। আমার তো ইয়ে আছে, চায়না যাবো, আমি রাশিয়া যাবো, রাশিয়া সুন্দরী মেয়েটে আছে, ওখানে গেলে আরামে থাকা যাবে। আমি রাশিয়ায় যাবো, ভারত যাবো, বোম্বে গেলে তো অনেক কিছু পরিবেশনা পাওয়া যাবে। আমি ইন্ডিয়া, আমি এসে যাবো, চায়না যাবো, আমার কেন আমেরিকা যাওয়া লাগবে? এই সমস্ত খেলাধুলা করে ইদানিংকালে আবার এই আজিজ কাহিনী তৈরি করে, বিরোধী কাহিনী তৈরি করে মানুষের নজরটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বলবো আসলে এই নজর অন্যদিকে নিয়ে লাভ নাই। এই দেশটা আমার, এই দেশের প্রতিটা ইঞ্চি মাটি আমার। শহীদ হোসেন জিয়াউর রহমান এই দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন, সেই শিখর থেকে তারা আবার শিখরে পৌঁছে গেছে। শিখর থেকে শিখরে আমরা সেটা চাই না, আমরা চাই এই দেশটাকে সেই শিখরে পৌঁছাতে, এবং তার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের দেখবেন বাংলাদেশ ফিরে যেতে হবে। আমরা আগের জায়গায় ফিরে পেতে চাইলে আমাদেরকে অবশ্যই আন্দোলন করতে হবে। আমি বিশ্বাস করি যদি আমরা সত্যিকারভাবে জাতীয় আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার আদর্শকে ধারণ করে বুকে, তার আদর্শকে আমরা সামনে প্রচার করি, তাদেরকে শিখতে চাই, জানতে চাই, তাহলে অবশ্যই আমার বিশ্বাস কোনোভাবেই কোন স্বৈরাচার কোন পৃথিবীর বুকে প্রেসিডেন্ট টিকতে পারে নাই। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট হোক, হাসিনা কর্তৃত্ববাদের একেবারে পোষ্যপুত্র, আধিপত্যবাদের আশীর্বাদ পুষ্ট টিকতে পারবে না। শুধুমাত্র আমাদেরকে সুদৃঢ়ভাবে মনোবল নিয়ে আমার ঝাঁপিয়ে পড়তে হবে, আর শহীদের আদর্শকে পালন করতে হবে এবং তাকে জানতে হবে। আমরা অনেকে পড়াশোনা করি না, আমি শিক্ষক মানুষ, পড়াশোনা করতে বেশি বেশি বলি, রাগ করবেন না, কেন আমাদের আলটিমেটলি এই সময়টাকেই কাজে একটা লেখাপড়া করা। যত বেশি জানবো তত বেশি তার আদর্শ ধারণ করতে পারবো, যত বেশি তাকে বুঝবো তত বেশি বুঝবো জাতীয়তাবাদ মানে দেশপ্রেম। জাতীয়তাবাদ মানে লুটপাট না, এই জাতীয়তাবাদ মানে হচ্ছে অপর নাম হচ্ছে দেশপ্রেম। এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমার। আগামী দিনে সেই দেশের রক্ষা, পতাকা রক্ষা, মাটি রক্ষার সাথে ভোটের অধিকার রক্ষা এবং গণতন্ত্র রক্ষার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মৎস্যজীবী দল আমাকে যে দাওয়াত দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ জানাই। ভালো লাগছে, মৎস্যজীবী দল অত্যন্ত সুসংগঠিত, আরো সুশৃঙ্খল ভাবে আগামী দিনে তারা ঝাঁপিয়ে পড়বে দেশ রক্ষার কাজে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, মৎস্যজীবী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক এবিএম ওয়াহিদুল ইসলামকে। বাংলাদেশ যাবে কোন পথে, ফায়সালা হবে রাজপথে। আমাদের দেশনায়ক তারেক রহমানের স্লোগান টেক ব্যাক বাংলাদেশ। আমাদের 90-এর ছাত্র অভ্যুত্থানের অন্যতম বীর সেনানী, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক মীর শরাফত আলী শুভ ভাই পর্যায়ে বক্তব্য রাখবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বর্ষ উপলক্ষে আজকে জাতীয় মৎস্যজীবী দলের আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভার মূল প্রবন্ধ হল বহুদিনের গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং জাতীয় প্রবক্তা, বাংলাদেশের জাতীয় দলের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই নিয়ে তাকে নিয়ে আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভা বিশেষ করে অনুষ্ঠানটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আজকে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ করে আমাদের 3জন শিক্ষক এখানে ছিলেন, আমি তাদের কথাগুলি শুনেছিলাম। বিশেষ করে ক্যারিডি ভাই, আমাদের প্রফেসর নুরুল ইসলাম সাহেব এবং আমাদের ওবায়দ ভাই সহ, তাদের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা যদি আজকে আমরা বিশেষ করে মৎস্যজীবী যে সাধারণ সম্পাদক রহিম ভাইকে বলবো, এটা তো আমরা ইয়ের মতো করা যায়
মানে মানে গোল টেবিল আলোচনা যেটা বলে সেমিনার টাইপের, তাহলে খুব ভালো হতো। আমরা আসলে গতানুগতিক প্রোগ্রামগুলি করি আলোচনা সভা, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার যে উন্নয়নমূলক রাজনীতি, ওনার যে দেশপ্রেম এবং সেই নিয়ে যে উনি চিন্তা ভাবনা করেছেন, আজকে উনি চলে গিয়েছেন, আজকে সব সেক্টরে জিয়া রহমানের যে অবদান, এই জিনিসগুলো আমাদের তুলে দেওয়া দরকার। জিয়া রহমান কি করতে চেয়েছে দেশের জন্য, এবং দেশটাকে উনি বেঁচে থাকে দেশটাকে কোথায় নিয়ে যেতে, এই সব কিছু আমাদের মনে একটা গোল টেবিল আলোচনা করে মনে খুব ভালো লাগে। যাই হোক, যেটা হয়েছে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সাবেক ছাত্রদের নাদিম চৌধুরী, এবং আজকের প্রধান অতিথি উপস্থিত ছিলেন এই বর্তমান আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সেলিমা আপা আরেকটি কর্মসূচি আরেকটি প্রোগ্রাম ছিল এটা উনি চলে গিয়েছেন। আজকে প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত হয়েছেন এখন বর্তমানে আমাদের যুগ্ম মহাসচিব, সাবেক যুবদল নেতা, এবং যার বক্তব্য শোনার জন্য আপনারা সবাই আগ্রহ বসে আছেন, যার প্রতিটি ক্ষেত্রে টেবিল টক থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তার অবদান, সরকার বক্তব্য খুবই সুন্দর। সে আমাদের প্রিয় নেতা, এবং বারবার কার নির্যাতনের নেতা, শুধু কার নির্যাতন নেতা নয়, উনি কোনো একজন সাজাপ্রাপ্ত আসামি। উনিও যেরকম আমরা সাজাপ্রাপ্ত আসামিও ছিলেন। এই বর্তমান ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকার আমরা একসাথে করেছি। সে আমাদের প্রিয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব মঞ্জুর আলাল উপস্থিত আছেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউটিউবের সভাপতি, সাবেক ছাত্র নেতা আমাদের ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, আরো উপস্থিত আছে আমাদের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি ভাই। উনি খুবই ভালো বলেন, চমৎকার বলেন, ওনাকে আমি পূর্বে থেকে চিনি। উনি একজন কৃষিবিদ, এবং আমাদের আরেকজন উপস্থিত আছেন আমাদের প্রফেসর নুরুল ইসলাম সাহেব, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এবং ওনারও বক্তব্য উনি খুব ভালো হয়েছে, চমৎকার হয়েছে। এবং আরো উপস্থিত আছেন আমাদের জাতীয় নির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয় দলের সংগ্রামী আহ্বায়ক আমাদের আবুল কালাম আজাদ সহ আজকে যে মৎস্যজীবী দলকে আয়োজন করেছে আজকের এই সঞ্চালক আমাদের সাবেক ছাত্র নেতা, অত্যন্ত পরিশ্রমী নেতা, প্রতিটি কর্মসূচিতে থাকেন, এবং উনি আমাকে বলেছিলেন আমাদের কোর্ট ছিল, তারপরে আমি চলে আসছি আমাদের সেই সাবেক ছাত্র নেতা মৎস্যজীবীর সদস্য সচিব যারা আব্দুর রহিম, এবং মৎস্যজীবীদের অনেক নেতারা আছে, নাম বলে অনেকই বলতে হয়, অনেক নেতৃবৃন্দের সামনে বসে ভাই ও বোনেরা। কারণ আজকে আলোচনা সভার আজকে প্রোগ্রামটা করা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আমি যেগুলো জানি গত যৌথ মিটিং ছিল আমাদের সংগ্রামী মহাসচিব সব, আজকেই শুধু মৎস্যজীবী প্রোগ্রামটা ছিল। কিন্তু যাই হোক, যেটা হয়েছে আরেকটি কর্মসূচি চলতেছে জিয়ারুতে, সেখানে কৃষক দল সম্ভবত, তাই না, কৃষক দলের, কিন্তু সেই প্রোগ্রামটা ছিল না, আজকে শুধু এটাই কোনো নির্ধারিত ছিল। যাই হোক, সেটা হয়ে গেছে বিধায় একটু প্রোগ্রামটা এই নিগতি করে করা হয়েছে, তারা আরো মিডিয়া থাকতে, আরো লোকজন থাকতে, গেস্ট থাকতেন, সুন্দর একটি প্রোগ্রাম কর্মসূচি করা হয়েছে। যাই হোক, এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রহিম ভাই আছে, সে দেখবে আজকের এই আলোচনা সভার সম্মানিত নেতৃবৃন্দ। আমি শুধু বলবো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওনার যে চিন্তাধারা ছিলেন, সেই জিনিসগুলো আজকে সুন্দরভাবে আমাদের শিক্ষক মহাদারা তুলে ধরেছেন। আমি ওই সাথে যাচ্ছি না, আমি শুধু আন্দোলন সংগ্রামের দিকে যাচ্ছি, এবং বর্তমান ফেসিবাদ আজকে কতটুকু পর্যায়ে চলে গিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আজকে আপনারা লক্ষ্য করেছেন এই বর্তমান ফেসিবাদ সরকার আজকে আজিজ বেনজির দেখেন যে কিছু ঘটনা প্রতিনিয়ত একটি করে ঘটনা আসেন। আমার মনে হয় ওই যে কি বলে কিছু লোক থাকা ডোন্ট মাইন্ড মনে কিছু মুদ্রার দোষ, এই লোকটার পরে মুদ্রার দোষ ছিলেন, মানে ওনার একটা জমির একটা নেশা হয়ে গিয়েছিল। সারা বাংলাদেশের 65টা জেলায়, প্রতি জেলায় এই বেনজির আহমেদের জমি জমা সব বেড়ে আসতেছে। আর একটা মানুষের বাঁচার জন্য কত দরকার লাগে, কত চাই, আজকে সব জায়গায় জমি 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 জমি। গতকালকে দেখলাম সংখ্যালঘুদের জমি গোপালগঞ্জে স্বয়ং অবৈধ প্রধানমন্ত্রীর বাড়ি, সেখানে গোপালগঞ্জের সংখ্যালঘুদের সাক্ষাৎকার দেখলাম, সেখানে সংখ্যালঘুদের জমি সে দখল করে নিয়েছে। আজকেও সেখান থেকে আরটিভিতে প্রকাশ হয়েছে, আমরা প্রতিটি মিডিয়াতে দেখছি। আজকে এই বেনজির সমস্ত এবং সংখ্যালঘু নেতা আমাদের রানা দাশগুপ্ত, গতকাল একটা ফেসবুকে দেখলাম উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি প্রধানমন্ত্রী এসে দেখো গোপালগঞ্জ যে এই বেনজির আহমেদ কি অবস্থা সৃষ্টি করেছে। আজকে আজিজ গংরা কিভাবে বাংলাদেশের জমি থেকে এরকম হাজার হাজার আজিজ, এরকম হাজার হাজার
বেনজিররা বাংলাদেশের দুর্নীতির পাহাড় করেছে এবং এই টাকা বাংলাদেশের সমস্ত টাকা আজকে তারা পাচার করা হয়েছে। অদ্ভুত একটি কথা, মানে গত কয়েকদিন আগে বাজেট তাদের হয়, সে বাজেটে আমি দেখলাম এমবিআর এর চেয়ারম্যান উনি বক্তব্য, সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে বেনজিরের টাকা কি 15% মানে তারা 15% কি দিয়ে ট্যাক্স দিয়ে কি তারা কি করতে পারবেন কিনা, কালো টাকাকে সাদা করতে পারবে কিনা। উনি এই কথা বলার পরপরই অর্থমন্ত্রী পাশে কথা ছিলেন, মাইকটা কেড়ে নিলেন এমবিআর এর চেয়ারম্যান থেকে। তার মানে কি বুঝে আপনি বুঝতে পেরেছেন যে তারা কি অবস্থায় চলে গিয়েছে। এবং তারা বলতেছে যে মূল্যস্ফীতি ধীরে ধীরে হবে, কালো টাকা তারা নিয়ে আসবে, এটা প্রধানমন্ত্রীর ভাষ্য। আমরা চিন্তা করে দেখেন দেশটাকে, তার মানে কি এই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী জানেন কার কাছে কত টাকা পাচার করেছে এবং দেশটার কাছে যে অবস্থা সৃষ্টি করেছে। আজকে এই অবস্থায় বাংলাদেশের আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি, আমরা যারা জিয়া রহমানের দল করি, জিয়া রহমান সম্পর্কে জানি, বেগম খালেদা জিয়া সম্পর্কে জানি, তারেক রহমান সম্পর্কে জানি, এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। আজকে আমাদের ফরজ হয়ে গিয়েছে এই বর্তমান ফ্যাসিবাদ আওয়ামী লীগের সরানোর জন্য। এই ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের নাই। কিভাবে হবে সেটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বর্তমান ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটি থেকে সরাতে হবে। দেশের মানুষগুলো বিএনপির দিকে তাকিয়ে আছে, বিএনপি কি চায়, বিএনপি কি করতেছে এবং বিএনপি কি চায় এবং বিএনপির সামনে আগামীতে কি করবে আন্দোলন সংগ্রাম, সেই জিনিসটা। তাই আমাদের আজকে এখানে বিশেষ করে মৎস্যজীবী দল যেসব নেতৃবৃন্দ আছেন সবাই আপনারা পরীক্ষিত, সবাই এখানে উপস্থিত আছেন। আপনাদের প্রতি উদাহরণ আহ্বান, আগামীতে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন আহ্বান জানাবেন, ইনশাআল্লাহ আমরা এই ফ্যাসিবাদের পতন বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ করবই করব। কারণ দেশের মানুষ একটি নির্বাচন চায়, একটি গণতন্ত্রের পথে ভোট দেওয়ার সুযোগ চায়। আজকে আপনারা দেখেছেন অনেকে অনেক কথা বলেছে যে উপজেলা নির্বাচনে মানে আমাদের বয়কট করা ঠিক হয়নি, এটাই সঠিক সিদ্ধান্ত। আজকে আমরা দেখেছি যে উপজেলা নির্বাচনে কোন আমাদের প্রচার হয়নি, তারপরেও মানুষগুলো যায়নি, মানুষগুলো কেন্দ্রে যায়নি, ভোটাররা যার যার বাড়িতে বসেছিলেন, কিন্তু আপনি দেখেছেন সংখ্যায় কতটুকু তাদের ভোট করেছেন। তাই আজকে আমরা বলবো মানুষ করম জাতীয়তাবাদী দল যারা করেন, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে আছেন, আজকে মানুষ করম একটি পরিবর্তন চায়, এই সরকার কাজ দেখতে চায় না। আমরা কি দেখলাম, শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, উনি মোদী সরকার অপেক্ষা আছেন কখন ঘোষণা দিবেন, উনি এক ঘোষণা দিয়ে অভিনন্দন জানি, উনি আগে ভাগে চলে গেলেন, যে তার কাছে তারা চলে গেলেন। আজকে ভারতের কি অবস্থা, ভারতের পার্শ্ববর্তী দেশ, ভারতের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে আমাদের প্রধান অতিথি বর্তমান আমাদের আলাল ভাই কথা বলবেন। আমি শুধু আপনাদের উদাহরণ আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ পতন বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা হবে। আবারও আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র এবং আমাদের নেত্রী বেগম খালেদা থেকে আমরা মুক্ত করে নিয়ে আসবো। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে। এটাই হোক আজকে বদরঙ্গিয়া, শহীদ জিয়াউর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের 90 জাতীয় বীর মীর সরকারি সভাপতিকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের সদস্যদের, বিভিন্ন বিষয় আছে, মৎস্য দলের অনেক শ্রম দেন বিগত আন্দোলন সংগ্রামে, আব্দুল রহিম ভাই সকল প্রোগ্রামে থাকছে। এ পর্যায়ে রহিম ভাইকে সবাইকে ধন্যবাদ দিয়ে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। 90 ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল রহিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনন্দিত, আমি আপ্লুত, আমি উচ্ছ্বসিত। হাজারো বাধা, হাজারো সীমাবদ্ধতা মাঝেও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আব্দুল সালাম হলে সুন্দর এবং সুচারু একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছে। আমি মনে করি
যদিও অন্য একটি প্রোগ্রাম থাকার কারণে আমাদের এই প্রোগ্রামটা 15 দিন আগে থেকে শিডিউল ছিল, কিন্তু আমি জানি না বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন। আমি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এখানে যৌথ সভার মাধ্যমে প্রোগ্রাম নিশ্চিত করা হয়, সেখানে একই দিন একইভাবে কিভাবে আরেকটা প্রোগ্রাম দেওয়া হয়। আমার যদি সুযোগ থাকে আমি নিশ্চয় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে করলাম এবং পরবর্তী যৌথ সভায় এই জিনিসটি আমি উঠাবো। আমি মনে করি আমাদের আজকের এই প্রোগ্রাম একেবারে সফল। আমরা মৎস্য খাতের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনার বিষয়বস্তু রেখেছি। সেইখানে আমাদের কনসার্ন ইস্যু নিয়ে স্ব ক্ষেত্রে বিখ্যাত 3 জন শিক্ষককে এনে আমরা আলোচনার অবতারণা করেছি। আমরা দেখাতে চেয়েছি আমাদের মৎস্যজীবী দলের যারা তৃণমূলের নেতৃত্ব আছেন তারা মৎস্য খাত সম্বন্ধে জানুক, পড়ুক, শিখুক। আমাদের এখানে ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, ডক্টর অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, ডক্টর কামরুল আহসান সহ ওনারা মৎস্য খাতের বিভিন্ন দিক নিয়ে যে গম্ভীর আলোচনা রেখেছে। আমি আমার মৎস্যজীবী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন, মৎস্যজীবী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের সভার এই মুহূর্তের প্রধান অতিথি, সুনামধন্য রাজনীতিবিদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট, আমাদের প্রিয় রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট সৈয়দ মুআজ্জেম হোসেন আলাল ভাইকে। উনি আমাদের সবার প্রথম থেকে এখন পর্যন্ত উনি সময় দিয়েছেন। একইভাবে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি সবু ভাইকে, যিনি ধৈর্য সহকারে আমাদের মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সময় দিয়েছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মৎস্যজীবী দলের সিনিয়র নেতৃত্বকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টা মাধ্যমে আজকের অনুষ্ঠানকে সফল করতে পেরেছি। আমরা সঠিকভাবে ওনাদেরকে সময় বন্টন করতে পারি নাই, বক্তব্য দিতে পারি নাই। যদিও আমাদের তৃণমূলের নেতৃত্ব বক্তব্য দিয়েছেন, আমি ব্যক্তিগত তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সিনিয়র নেতৃত্বের কাছে, যারা সঠিকভাবে মূল্যায়িত কিংবা সঠিকভাবে বক্তব্য দিতে পারেননি। কোনো এক সময় আরো এক সময় আমরা আবারও কর্মসূচি হাতে নেব। হাতে নেওয়ার মাধ্যমে আমরা চেষ্টা করব ওনাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা জানেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সবসময় কনসার্ন ইস্যু নিয়ে কথা বলে, যে সময় যে ইস্যু আসে সেটা নিয়ে কথা বলে। 65 দিন মাসের 65 দিনের মৎস্য খাতের যে মাছ ধরা বন্ধ, আমরা এটা নিয়েও গবেষণা করেছি, কথা বলেছি, আমরা বিবৃতি দিয়েছি। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার, আমাদের এখানে যখন মাছ ধরা বন্ধ থাকে তখন তাদের মাছ ধরা খোলা থাকে। এতে করে পার্শ্ববর্তী দেশ থেকে জেলেরা এসে আমাদের মাছ ধরে নিয়ে যায়। আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, আমরা কর্মসূচি দিয়েছি। মাহতাব ভাই এবং আমি এই ব্যাপারে বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা অনেকটা ঝুঁকি নিয়ে পুলিশের
আজকের বাধা অতিক্রম করে আমরা এই ব্যাপারে কর্মসূচি দিয়েছি। আজকের এই অনুষ্ঠান থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা এই মৎস্য খাতের প্রযোজক নিয়ে কাজ করেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন, পাশের দেশগুলি কখন তাদের প্রজনন মাছের প্রযোজনটা বন্ধ রাখে সেই হিসাবে হিসাব করে আপনারা এগুলি দিবেন। আপনারা জানেন আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আপনারা জানেন গত সপ্তাহ আমরা মৎস্য খাতের আমাদের প্রায় 1000 কোটি টাকার মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জেলাবাড়ি নামিয়ে জাতীয়ভাবে সাংবাদিক সম্মেলন করে আমরা এই অবৈধ সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যেন আমাদের জেলে ভাইদের মৎস্যজীবীদের পাশে দাঁড়ায়। আজকে আলাল ভাই এখানে আছেন। আলাল ভাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়েছেন। আলাল ভাই নিশ্চয়ই জানেন মৎস্যজীবী দল এমন একটি দল যে দলটি যখন যে প্রোগ্রাম নেওয়া দরকার সে হিসাবে মৎস্যজীবী দল প্রোগ্রাম নেয়। মৎস্যজীবী দল কনসার্ন ইস্যু নিয়ে সবসময় সচেতন। আমরা ভবিষ্যতেও এইভাবে সচেতন থাকবো। আবারও আমার সামনে যারা বসে আছেন কিংবা আমার পাশে যারা আছেন মৎস্যজীবী দলের আজকে সুন্দর এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব ভাইয়ের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রধান অতিথির অনুমোদিতভাবে আজকের সভার সভাপতি মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নাদিম চৌধুরী। নাদিম চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত আজকের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বাংলাদেশের জাতীয় পদের পদকটা বহুপদ দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীরত্বের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৎস্য খাতে শহীদ জিয়া রহমান বীরত্বের অবদান শীর্ষক আলোচনা সভায় আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের নারী নেত্রী আমাদের সকলের প্রিয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেগম সেলিমা রহমান, স্থায়ী কমিটির অন্যতম সদস্য। এই মুহূর্তে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জাতীয় বীর, আমাদের রাতের যার টক শো না শুনলে আমাদের ঘুম আসে না, যত রাইতে তার টক শো ঘুমাইতে আমরা সবাই আগ্রহ নিয়ে বসে থাকি। সেই সুযোগটা আমাদের আন্দোলন সংগ্রামের প্রেরণার উৎস বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত আছেন। আমাদের সকলের প্রিয়, সকলে তার সাথে আজকে দীর্ঘ 17-18 বছর ধরে প্রতিদিনই আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে আমরা আছি, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহ ঢাকা শহরের নানা প্রান্তে, সেই ঢাকা কলেজের সাবেক ডিবি, বিএনপির স্বেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক আমাদের নেতা মীর শরাফত আলী সফু উপস্থিত আছেন, অধ্যাপক কামরুল হাসান শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক
অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম উপস্থিত আছেন। আমাদের আজকে মৎস্যবিষয়ে যে বিদগ্ধ আলোচক মূল মতমন্দ উপস্থাপন করেছেন সেই প্রখ্যাত অধ্যাপক হাফিজ গোলাম হাফিজ কেনেডি ভাই সহ উপস্থিত আছেন আমাদের মৎস্যজীবী দলের প্রাণপুরুষ মৎস্যজীবী দলের যার নেতৃত্বে আজকে যে মৎস্যজীবী দল সারা বাংলাদেশে আলোচিত সাহসী নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আব্দুর রহিম ভাই উপস্থিত মৎস্যজীবী দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি, শাহ আলম, জাহাঙ্গীর আলম সোনি, কবিরুদ্দিন মাস্টার, আবুল বাসার, তরিকুল ইসলাম মধু এবং উত্তরের আহ্বায়ক আমির হোসেন, দক্ষিণের আহ্বায়ক শাহ আলম, উত্তরের সদস্য সচিব পাকিবিল্লা, দক্ষিণের সদস্য সচিব KM সোল্লানা, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শহীদুল চৌধুরী, শাহিন চৌধুরী, তানভীর আহমেদ দুলাল, মৎস্যজীবী দলের অন্যতম সদস্য মিলন জাহিদ মিলন, মৎস্যজীবী দলের 1 নম্বর সদস্য আমাদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরু ভাই, মৎস্যজীবী দলের অন্যতম সদস্য রনি আক্তার, শরীফুর রহমান রিপন, মৎস্যজীবী দলের অন্যতম সদস্য ইব্রাহিম চৌধুরী এবং ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইলিয়াস শাহী এবং আমাদের প্রাণপ্রিয় তানি দলের বিদ্রোহী আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ উপস্থিত সাথী বন্ধুগণ, আপনাদেরকে ধৈর্যযুক্তি করাবো না, আপনারা অনেক বক্তব্য শুনছেন। আমি আপনাদেরকে এবং বিদগ্ধ আলোচকদের এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, যারা এই সকাল 9টা থেকে এখানে এসে আমাদেরকে এই দলকে আজকে সম্মানিত করেছেন। বিশেষ করে আমার দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম মাধব ভাই অসুস্থ, তার জন্য দোয়া কামনা করে এবং আগামী আন্দোলনে সংগ্রামে তারেক রহমানের যে কোন নির্দেশে থাকবেন রাষ্ট্রপতি গণতন্ত্র আন্দোলনে সেই প্রত্যাশা থেকে আজকে এই 7 বার্ষিকের এই পরে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি চলে গেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বা প্রধান অতিথি যাই বলেন আমাদের বক্তা এবং বাংলাদেশের আবার যারা আমাদের সবচেয়ে বেশি মামলা গিয়েছেন যুব দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম ভাই বক্তব্য রাখবেন। কি আপনি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন সেই প্রবন্ধ অধ্যাপক, আমার সহযোদ্ধাবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা আব্দুর রহিম সহ সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং সঞ্চালক সেলিম মিয়া অধ্যক্ষ এবং প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি এখন চিন্তা করছিলাম যে আমি তো এই মুহূর্তে প্রধান অতিথি, এই মুহূর্তে প্রধানভাবে আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। দ্বিতীয় হচ্ছে সারা জীবন শুনেছি ভারপ্রাপ্ত,
ভারপ্রাপ্ত প্রধান অতিথি, ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগারদের মধ্যে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অনেকে আছেন, অনেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা ৭১-এর পরে জন্ম নিয়েছেন কিন্তু মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে মন্ত্রীও আছে, সেই মন্ত্রীর নাম আমি আগে বলেছি। এই দফায় যেহেতু মন্ত্রিত্বে নাই, এখন আর বললাম না। আমার অবস্থা হয়েছে ওরকম, চিন্তা করছিলাম বসে বসে 1971 সনের যে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়, সেই সময় যদি এই ফোন সিস্টেমটা থাকতো, স্মার্টফোন, তাহলে মুক্তিযুদ্ধ কত বছর পরে শুরু হতো আল্লাহ জানে। কারণ ওই স্মার্টফোন হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে একটা ছবি তুলে বাড়িতে গিয়ে ঘুমাতাম, আবার 3 মাস পর বিজয়ের সম্ভাবনা দেখলে আবার আসতাম, ঝামেলা দেখলে আবার চলে যেতাম, আর একটা ছবি তুলে গিয়ে ঘুমিয়ে পড়তাম। তো আজকে ৭১-এ সেই মুক্তিযুদ্ধ হতো কিনা স্মার্টফোন থাকলে, এটাই আমার সন্দেহ। যাই হোক বন্ধুরা, আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে। বিশেষ করে অধ্যাপক গোলাম হাফিজ কেরানির প্রবন্ধটি আরো বিস্তারিত ভাবে আমরা শুনতে পারলে ভালো লাগতো। অত্যন্ত তথ্য নির্ভর ছিল। আমি চেয়েছিলাম একটি পেপার প্রেজেন্ট কপি তার কাছ থেকে, সেটা পেলে আমি নিজেও একটু সমৃদ্ধ হওয়ার চেষ্টা করতাম। বিষয়টা দাঁড়িয়েছে যে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরে যদি আক্রমণ না আসে, তাহলে আমাদের অসন্তুষ্ট হওয়া উচিত। আক্রমণ আসলে সন্তুষ্ট হওয়া উচিত। সবাই বলতে পারে যে আপনি উল্টো কথা কেন বলছেন, ভারপ্রাপ্ত হয়ে। উল্টা বলছি এই কারণে যে গাছে কোনো ফল নাই, সেই গাছে কেউ ঢিল মারে না। আর যেই গাছটা সবচেয়ে বড়, সেই গাছটাতেই কিন্তু ঝড় বাতাস ছাড়লে ওই গাছটাই সবচেয়ে বেশি তোলে। দেখবেন বিএনপি তো একটা ফলবান গাছ, ফল দিয়ে আসছে, ফল দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দেবে। এই গাছের উপরে যদি আক্রমণ না করে, তাহলে আওয়ামী লীগকে মনে রাখবে কি? আওয়ামী লীগ নামে যে আরেকটা দল আছে, সেটা মনে করবে কি? এই জন্য আমাদের সমালোচনা যত বেশি হবে, আমরা যেন আনন্দিত হই এবং সেগুলোর তথ্যভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করি, দালিলিক উত্তর দেওয়ার চেষ্টা করি। এইটা হচ্ছে এই মুহূর্তের মূল কাজ। এটাই হচ্ছে আন্দোলন। আন্দোলন, রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে বিজয় আসে, নিঃসন্দেহে বিজয় আসে, কিন্তু সেই বিজয়ের একটা অনুঘটক থাকতে হয়। বাংলাদেশে সেই অনুঘটক বর্তমানে অনুপস্থিত। কারণ অনুঘটকের দায়িত্ব পালন করে হয় আদালত, না হয় করে আপনার সিভিল অফিসার যারা সচিবালয়ের, না হয় করে উত্তরপাড়ার আমাদের ভাইরা তারা, না হয় কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান। গত 15 বছরে অত্যন্ত সফলতার সাথে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছে। এই কারণে আন্দোলনের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছেও কিন্তু আমাদেরকে আবার হোঁচট খেতে হবে। কারণটা বুঝতে হবে, কারণটা বোঝার চেষ্টা করা উচিত আমাদের সবার। রাষ্ট্র এবং সরকার তো দুটো আলাদা জিনিস। রাষ্ট্র হচ্ছে একটা চিরন্তন সত্তা, যেটা আমার পরবর্তী প্রজন্মের এবং আমার পূর্বের প্রজন্মের বহু চলে গেছে, এখন চলে যাবে, ভবিষ্যতেও চলে যাবে, কিন্তু এই রাষ্ট্রটা থাকবে। কিন্তু সরকার তো নির্ধারিত 5 বছরের জন্য। সেই সরকার যদি রাষ্ট্রের সঙ্গে একাকার হয়ে যায়, তখন সেই রাষ্ট্রের আর আলাদা কোনো অস্তিত্ব থাকে না। যেটার ভিকটিম আজকে সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংগঠনকরণে মৎস্যজীবী দল তার শরিক হওয়া উচিত। এর থেকে রক্ষা পেতে হলে ওই প্রতিষ্ঠানগুলোকে বিশুদ্ধতা আনয়নের জন্য যে কাজ জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন, সে আরাধ্য কাজগুলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হলো জিয়াউর রহমানকে শুধু স্মরণ নয়, শুধু স্মরণ করেই যেন থেমে না যাই, জিয়াউর রহমানকে যেন ধারণ করি। স্মরণ এবং ধারণের মধ্যে কিন্তু যোজন যোজন পার্থক্য। স্মরণটা আনুষ্ঠানিক হতে পারে অনেক সময়, আর ধারণ করাটা হলো সত্যিকার অর্থে হৃদয় থেকে ভালোবাসা। যেমন আপনার জিকির আজকার করতে অজু করা লাগে না, কিন্তু কোরআন তেলাওয়াত করতে হলে কিন্তু অবশ্যই অজু করতে হবে। সেটা আপনি টেলিফোনেই করেন, ওই স্মার্টফোনের মাধ্যমেই করেন, অথবা পবিত্র কোরআনে কারীম হাতে নিয়েই করেন। তেমনি ভাবে ধারণ করাটা হচ্ছে বিষয়। জিয়াউর রহমানের চরিত্রের যতগুলো গুণ ছিল, তার একটাও যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, সেদিন মনে করবো এই ধরনের আলোচনা সভা সফল হয়েছে। সেখানে কি থাকলো না থাকলো সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। সুতরাং সে ধারণ করার প্রক্রিয়াটা আমরা শুরু করি। যারা করেছি, ইতিমধ্যেই করেছি, তাদেরকে ধন্যবাদ। যারা করেনি
তারা আজকে থেকে ওয়াদা করি যে জিয়াউর রহমানের চরিত্রের যে ভালো গুণগুলো ছিল তার মধ্যে অন্তত একটাকে আমি ধারণ করি করে ভবিষ্যতে এগিয়ে যাই, তাহলে ব্যতিক্রমী নেতৃত্ব বাংলাদেশ পাবে এবং সেই ব্যতিক্রমী নেতৃত্বের মধ্য দিয়েই বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল অধ্যায় শহীদ জিয়াউর রহমান বীরুত্তম সৃষ্টি করেছিলেন সেটার অব্যাহত ধারা আমরা বয়ে নিয়ে যেতে পারবো তার উত্তরাধিকার হিসাবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আমাদের নেতৃবৃন্দ যদি করবো একটু প্রশ্ন